আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা ঠিক যাচ্ছে। আছে, ঠিক আছে, স্টার্ট হ্যাঁ করছি স্যার, আমরা। শোনা যাচ্ছে। স্টার্ট করছি, ঠিক আছে। দেখো, হুম। আমাদের আজকে করাচ্ছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। মেকানিক্সে তোমরা জানো যে টোটাল মার্কস যেটা আছে সেটা হচ্ছে 15 মার্কস। 15 মার্কস আছে। আর চ্যাপ্টার তুলনামূলক স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে এখানে অনেক লেস আছে। ঠিক আছে, এটা তোমরা জানো অলরেডি। এর মধ্যে মেকানিক্সকে যদি আমি পুরো তিনটে পার্টে ভাগ করি, মানে পুরো মেকানিক্স সাবজেক্টটাকে যদি আমি তিনটে পার্টে ভাগ করি, তো সেই তিনটে পার্টের মধ্যে যদি অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে বা সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট থাকে, সেটা বলতে পারো মোশন। তো আজকে আমরা সেখান থেকে স্টার্ট করছি। এর আগে আমাদের লজ অফ মোশন, লজ অফ ফোর্সেসটা হয়েছে, অনেকেরই হয়েছে, যাদের হয়নি আবার রিপিট করবো, চিন্তার কোনো কারণ নেই। এরকম ভাবার কিছু নেই যে স্যার আমরা পিছিয়ে গেলে আমরা লেটে ভর্তি হয়েছিলাম, ভাবার কিছু নেই, সবই রিপিট হবে। ঠিক আছে, রিভিশন হবে, রিপিট হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আজকে বেসিক্যালি আমরা মোশনে ফোকাস করবো। তো মেকানিক্সের মধ্যে মোশন এমন একটা পার্ট, যদি আমি বললাম পুরো মেকানিক্স যদি তিনটে পার্টে ভাগ করি, তো তার মধ্যে একটা পার্ট হচ্ছে মোশন। আচ্ছা, মোশন যে চ্যাপ্টারটা আমি বলছি, যে মোশন যেটা বলছি না, এটা বেসিক্যালি তিনটে পার্টে ডিভাইড করছি আমাদের পুরো মেকানিক্স এর মধ্যে। মোশন যদি আমি বলি না, তো মোশনকে তিনটে ভাগে ভাগ করছি। মোশনকে তিনটে ভাগে ভাগ করছি। কি কি একটু দেখে নাও। প্রথমে 1 নম্বরে আমরা যেটাকে বলি প্লেন মোশন বা অর এটাকে আমরা বলি লিনিয়ার মোশন। সব বলবো আমি, এক এক করে আমাকে লিখতে দাও। লিনিয়ার মোশন অর, এই ভদ্রলোকের আরেকটা নাম আছে, বলতে পারবে কি? পড়েছো তোমরা ক্লাস 11 যারা করে এসছো, বা ক্লাস 10 অবধিও যারা পড়েছো, হয়তো বাংলা ভার্সনে পড়েছো, বলো নাম শুনেছো? রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার রেক্টিলিনিয়ার মোশন এই নামেও আমরা চিনি। আচ্ছা, আসছি এটা কাজ কি বা কেন এদের নাম দেওয়া হচ্ছে, কি বৃত্তান্ত, আমি আসছি। আগে ওয়েটেজটা বলে নিই। যদি মার্কসের কথা বলো, আউট অফ 15 এটা থেকে মোটামুটি মিনিমাম 1 মার্কস, ম্যাক্সিমাম 2 মার্কস দেখা গেছে যদি প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করো। ঠিক আছে, তোমার নিজের করতে হবে না, আমি এটা করেই বলছি। যদি প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করো, তাহলে দেখতে পাবে যে মিনিমাম 1 মার্কস আসছে, ম্যাক্সিমাম 2 মার্কস আসছে, পার্টিকুলার এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে। দ্বিতীয়, মোশনের আন্ডারে যেটা সেকেন্ড পার্টে আছে, সেটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। কার্ভিলিনিয়ার মোশন, তুমি বলবে স্যার এটা আবার কি জিনিস, এটা তো কোনোদিন পড়িনি। এক্ষুনি এর বিপরীত নামটা যখন লিখবো, এর অপর নামটা যখন লিখবো, বিপরীত বলাটা ঠিক না, বলো এর অপর নামটা যখন লিখবো, তখন তুমি বুঝতে পেরে যাবে। এটি আমরা চিনি যেটা, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। নাম শুনেছো? বলবে হ্যাঁ স্যার শুনেছি, প্রজেক্টাইল মোশন শুনেছি, কিন্তু কার্ভিলিনিয়ার মোশন হয়তো নাও শুনে থাকতে পারে। চলো, এর ক্ষেত্রেও গল্পটা সেই একই, যে স্যার মিনিমাম দেখা গেছে 1 মার্কস আর ম্যাক্সিমাম দেখা গেছে স্যার 2 মার্কস। 3 নম্বর অপশনে মোশনে যে চ্যাপ্টারটা আছে, দেখো তিনটে আলাদা আলাদা চ্যাপ্টার, কিন্তু এটা একটা আলাদা চ্যাপ্টার, এটা একটা আলাদা চ্যাপ্টার, এটা একটা আলাদা চ্যাপ্টার। 3 নম্বর পার্টে যে আছে যে ভদ্রলোক, তাদেরকে আমি বলি সার্কুলার মোশন অর, বলতে পারবে কেউ? আরেকজন নাম আছে, এনিওয়ান? rotational motion. হ্যাঁ, রোটেশনাল মোশন অর রোটেটারি মোশন, যাই বলো। তো রোটেটারি মোশন অর রোটেশন, আমাকে বললে স্যার রোটেশনাল হতে পারে, রোটেশনাল মোশন। এখান থেকে ম্যাক্সিমাম 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 টু ম্যাক্সিমাম তুমি 1 মার্কসই এক্সপেক্ট করতে পারো। বলতে পারলাম? এই হচ্ছে গল্প। এবার কেউ যদি বলে যে স্যার আমি একটু মেকানিক্সে খুব উইক আছি স্যার, আমাকে একটুখানি স্যার সাজেস্টিভ করুন, যদিও বা বলাটা উচিত নয়, কিন্তু তাও আমি বলছি, কেউ যদি বলে যে স্যার এর মধ্যে যদি আমাকে একটুখানি স্যার সিম্পলিফাই করে দিন, কারণ আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা আমি ইটিসি ব্যাকগ্রাউন্ডের স্যার, আমি হয়তো স্যার ওদিকে ইটেক ফিটেক সব করে নেবো, আমি স্যার কম্পিউটার সব করে নেবো, কিন্তু স্যার আমার একটুখানি মেকানিক্স টেকানিক্সে প্রবলেম হতেই পারে, এটা লজ্জা পাওয়ার কিছু নেই। কারণ ইটেকে সে যখন 15 তুলবে, একটা মেকানিক্যালের ছেলে বা একটা সিভিলের ছেলে সে হয়তো মেকানিক্সে 10 তুলবে, এটা হতে পারে, এটা অসুবিধা কিছু নেই, তাদের লজ্জা পাওয়ারও কিছু নেই। তাদের জন্য আমি একটুখানি জাস্ট হিন্টস দিয়ে রাখি, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে বা এসসি ব্যাকগ্রাউন্ড থেকে, তোমরা চেষ্টা করবে অ্যাটলিস্ট এই দুটো পার্ট যেন কমপ্লিট হয়। ঠিক আছে, এই তিনটে পার্টের মধ্যে যেন একটু ধ্যান রেখো বা মাথায় রেখো, এই দুটো পার্ট যেন অ্যাটলিস্ট কমপ্লিট করো। ঠিক আছে, যদি টাইম না পাওয়া যায় শেষ সময়, রিভিশন যদি না করা যায়, সার্কুলারটা একটুখানি তুমি স্কিপ করতে পারো, কিন্তু চেষ্টা করো এই দুটো পার্ট যেন কমপ্লিট থাকে। ঠিক আছে, আর তার মধ্যেও আমি যদি বলে রাখি একদম যদি সময় না পাও,
যদিও বা সময় না পাওয়ার কোনো কারণ নেই, প্রজেক্টাইল মোশনটা কিন্তু অবশ্যই বারবার বলছি, আবার বলছি, এটা সবাইকে বলছি না, সবাইকে আমি সাজেস্ট করবো তিনটে জিনিস পড়ার, এটা আমি জাস্ট একবার বলে রাখলাম যেহেতু চ্যাপ্টারে আমরা এন্টার করবো। বলতে পারলাম তিনটে পার্ট আছে, মোস্ট প্রবলি আমি চেষ্টা করবো তিনটে ক্লাসের মধ্যে মোশনটা শেষ করা, চেষ্টা করছি 2 থেকে 2.5 ক্লাস বা 3টে ক্লাসের মধ্যে শেষ করা, কমপ্লিট করা। তো ফার্স্ট আমরা আজকে শুরু করব প্লেন মোশন অর লিনিয়ার মোশন অর লিনিয়ার মোশন। শুরুতে আগে এদের ডেফিনেশনগুলো বলে নিই, তারপরে আমি পুরো ডিটেল অ্যানালিসিস ঢুকবো। আচ্ছা, প্রথম কথা, স্যার আপনি বললেন যে রেক্টিলিনিয়ার মোশন, প্লেন মোশন অর লিনিয়ার মোশন, এর মানেটা কি? দেখো, একটা স্ট্রেট লাইন আছে, একটা স্ট্রেট লাইন বরাবর যদি কোনো একটা পার্টিকেল মুভ করে, দ্যাট মিন্স পার্টিকেলটার মধ্যে যদি মোশন থাকে বা পার্টিকেল যদি মোশনে থাকে এবং সে যদি কোনো স্ট্রেট লাইন পাথকে ফলো করে, বা এরকম বলতে পারি, বা বডি মুভস অ্যালং ইন এ স্ট্রেট লাইন, বা বডি মুভস অ্যালং স্ট্রেট লাইন। যখন কোন একটা বডি সে মোশনে থাকবে, বা যখন কোন একটা পার্টিকেল সে যখন মোশনে থাকবে, যদি সে পাতটা, যে পাতটা ফলো করছে, মোশনে থাকাকালীন যে পাতটা ফলো করছে, সেটা যদি স্ট্রেট লাইন হয়, যদি সেটা স্ট্রেট লাইন হয়, তাহলে সেই পার্টিকেল বা সেই বডির মোশনকে আমরা কি বলবো? স্যার রেক্টিলিনিয়ার মোশন অর লিনিয়ার মোশন অর প্লেন মোশন। বুঝতে পারলাম? সেই বডির মোশনকে বা সেই পার্টিকেলের মোশনকে আমরা কি বলবো? স্যার রেক্টিলিনিয়ার মোশন, প্লেন মোশন অর লিনিয়ার মোশন। বুঝতে পারলাম? একদম বেসিক ফরম্যাটে আমি বলছি, তারপরে আমি ডিটেইলসে যাচ্ছি। 2 নম্বর, তাহলে সার্কুলার মোশন কি বলবো? নাম শুনে কি মনে হচ্ছে? সার্কুলার মোশন তার মানে কি, কি মনে হচ্ছে? নাম শুনে তাহলে কি মনে হচ্ছে? স্যার কোন একটা পার্টিকেল যখন সার্কুলার পাথে মুভ করবে, হ্যাঁ কি না? এগ্রি করছো কি করছো না? যদি কোনো একটা পার্টিকেল বা যদি কোনো একটা বডি কোনো পার্টিকুলার পাথটা, যে পাথে সে মোশনে আছে, বডিটা মোশনে আছে ঠিক আছে, কিন্তু যখন মোশনে ছিল সে যে পাথটাকে ফলো করছে, সেই পাথটা ধরে নাও একটা সার্কেল, সেই পাথটা কি? একটা সার্কুলার পাথ। সেই সার্কুলার পাথকে ফলো করে কোনো একটা পার্টিকেল যখন সে মোশনে থাকবে, সেই পার্টিকুলার পার্টিকেলের বা বডির মোশনকে আমরা কি বলবো? সার্কুলার মোশন। বোঝাতে পারলাম? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? বা রোটারি মোশন, যাই বলো। 3 নম্বর, আচ্ছা তোমাকে যদি বলি রাস্তা দিয়ে হাঁটো, তো তুমি কি সবসময় সার্কেল বরাবর ঘুরতে পারো আর স্ট্রেট লাইন বরাবর যেতে পারো? এর বাইরে কি তুমি অন্য কোনো পাথ দিয়ে চলতে পারো না, হাঁটতে পারো না, বা মুভ করতে পারো না? এরকম কোনো কথা আছে? এরকম কি কোনো কথা আছে যে তুমি সার্কুলার পাথেই যেতে পারো আর স্ট্রেট লাইন পাথেই যেতে পারো? হুম, কোনো কথা আছে? কি বলবে স্যার? নো। না তার স্যার। মানে স্যার এবার আপনাকে বলুন আপনি কি বলতে চাইছেন? তার মানে আমি বললাম যে স্যার সার্কুলার পাথকে বাদে রেখে আর স্ট্রেট লাইন পাথকে বাদ রেখে যদি অন্য কোনো একটা কার্ভিয়াল পাথে কোনো একটা বডি যদি মুভ করে, সেই পার্টিকুলার কার্ভিয়াল পাথকে আমরা একটা স্পেসিফিক পাথ হিসেবে কনসিডার করছি। আমরা ডিটেইলসে জানবো, এই চ্যাপ্টারে এখন ঢুকবো, ডিটেইলসে জানবো। সেই কার্ভিয়াল পাথগুলোর মধ্যে একটা স্পেসিফিক পাথকে আমরা কনসিডার করছি যখন কোন একটা বডিকে সাধারণত ভার্টিক্যাল মোশনের আন্ডারে আমরা কনসিডার করি। বুঝতে পারলাম? তো যখন কোনো ভার্টিক্যাল মোশনকে আমরা কনসিডার করব, জেনারেলি এটা ভার্টিক্যাল মোশন আমরা দেখতে পাই, তো সেখানে যে আমাদের একটা পার্টিকুলার কার্ভিয়াল পাথকে কনসিডার করছি যেটা না সার্কুলার না স্ট্রেট লাইন, সেই পার্টিকুলার কার্ভিয়াল পাথে বডি যখন মুভ করছে বা পার্টিকেল যখন মুভ করছে, সেই কার্ভিয়াল লাইনে বা সেই কার্ভিয়াল পাথে থাকা বডির যে মোশন, সেটাকে আমরা যে চ্যাপ্টারের মধ্যে স্টাডি করব, সেটাকেই আমরা বলবো প্রজেক্টাইল মোশন। বলতে পারলাম? একদম এক লাইনে আমি কথা বলছি আমি, ঠিক আছে? প্রজেক্টাইল মোশন অর কার্ভিলিনিয়ার মোশন, যাই বল, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের বেসিক ডেফিনিশন। তার মানে স্যার এই যে তিনটে আপনি জেনে বললেন, প্রথম ভদ্রলোক প্লেন মোশন স্ট্রেট লাইনে করে, দ্বিতীয় ভদ্রলোক সার্কুলার মোশন রোটারি মোশন সার্কুলার পাথে করে, আর স্যার মাঝের ভদ্রলোক মানে কার্ভিলিনিয়ার মোশন আর প্রজেক্টাইল মোশন, এই ভদ্রলোক ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে একটা পার্টিকুলার সার্টেন পাথ আছে যেটা না সার্কুলার না স্ট্রেট লাইন, সেই পার্টিকুলার পাথের মধ্যে স্যার যখন পার্টিকেল বা বডিটার মোশন আমরা কনসিডার করি, সেটাকে বলবো কার্ভিলিনিয়ার মোশন আর রেক্টিলিনিয়ার মোশন। আচ্ছা, এত অবধি সবার ক্লিয়ার? বেসিক আইডিয়া। যখন তুমি ল্যাঙ্গুয়েজ শেখো, তুমি যখন কোনো ল্যাঙ্গুয়েজ শেখো, তোমাকে কি শিখতে হয়? স্যার এ বি সি ডি, মানে ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলছি এখানে। তো যদি স্যার ল্যাঙ্গুয়েজ শিখি, আমরা এ থেকে জেড অবধি শিখে নিই, তারপরে স্যার এই এ থেকে জেড অবধি যেগুলো শিখলাম সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা কি লিখি? স্যার ডগ, স্যার ক্যাট, স্যার কাউ,
স্যার এইগুলো হচ্ছে আমার কি বেসিক, আর এই বেসিক জিনিসগুলোকে অ্যাপ্লাই করে স্যার আমরা অ্যাডভান্স এইগুলো শিখছি। বলতে পারলাম? তার এক সেকেন্ড, এক সেকেন্ড ওয়েট করো। চলো, যেটা বলছিলাম যে স্যার যখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে শিখি বা বাংলা ল্যাঙ্গুয়েজ শিখি বা যে কোনো ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখি, তো তার এবিসিডি কি স্যার? এই এবিসিডি ইএফ জি জেড অব্দি যে অ্যালফাবেটসগুলো বা লেটারগুলো আমরা শিখেছি, সেগুলোই হচ্ছে আমার বেসিক। কোন ল্যাঙ্গুয়েজে স্যার? ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো সেই পার্টিকুলার বেসিকগুলো শিখে আমরা ডগ ক্যাট যে কোনো ওয়ার্ল্ডের বা ইউনিভার্সের যে কোনো ওয়ার্ডকে আমরা এক্সপ্লেন করতে পারি বাই ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ বা বাই অ্যাপ্লিকেশন অফ দ্য মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তাহলে যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে আমরা যে কোনো ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করছি, তার মানে এবার যদি তোমাকে বলি যে স্যার তাহলে আমাকে এটা বলুন যে ফিজিক্সের ভাষায় বা র ফিজিক্সের ভাষায় তাহলে আমাকে এমন এবিসিডি গুলো বলুন, বা এখানের এই চ্যাপ্টারের বা এই পার্টিকুলার ফিজিক্সের এই পার্টটাকে আমরা যদি স্টাডি করতে হয় বা আমাদেরকে যদি জানতে হয়, মানে কাইনেমেটিক্সের এই পার্টটাকে যদি আমাদের শিখতে হয়, তাহলে এখানে এবিসিডি গুলো কি? তো এখানে যদি আমি বলি র ফিজিক্সের বা তুমি বলতে পারো মেকানিক্সের যে আমাদের বেসিক এবিসিডি, সেই বেসিক এবিসিডি গুলো হলো কাইন্ড অফ ডিসপ্লেসমেন্ট। আগে সেগুলো শিখে নেবো। বেসিক এবিসিডি: ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, ভেলোসিটি, স্পিড, অ্যাক্সিলারেশন, জাম্প। যদি এটা আমাদের আউট অফ সিলেবাস, পরে বলছি। আচ্ছা, যত অব্দি বললাম মোটামুটি বোঝা গেছে কি বলতে চাইছি আমি? আমি এত অব্দি যেটা বললাম কি বোঝাতে বোঝাতে, তার মানে এটাও কি, এরাই পার্টিকুলার কাইনেমেটিক্স চ্যাপ্টার যেটা আমরা পড়ছি বা মোশনের চ্যাপ্টারটা যেটা আমরা পড়ছি, যেখানে আমাদের প্লেন মোশন অর রেক্টিলিনিয়ার মোশন অর লিনিয়ার মোশন, এই যে চ্যাপ্টারটা আমি শুরু করেছি বা মোশনের চ্যাপ্টারটা শুরু করেছি, এখানকার এবিসিডি, এই চ্যাপ্টারে যদি আমাদের মাস্টারপিস হতে হয়, এখানকার এবিসিডি হচ্ছে এই ভদ্র কি কি স্যার? ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, ভেলোসিটি, স্পিড, অ্যাক্সেলারেশন, জাম্প। বলতে পারলাম? এত অব্দি ক্লিয়ার? এবার আসি নেক্সট পার্টে। এক এক করে আসছি। প্রথমে আমি একটুখানি বলে নিতে চাই, ভেক্টর কোয়ান্টিটি বলতে কি বোঝো? Anyone? ভেক্টর বলতে স্যার নানা দিক থেকে তাকে বলা হচ্ছে ভেক্টর। আর স্কেলার যার কিন্তু কোনো দিক নেই। ভেরি গুড, ভেরি গুড। এটা আশা করি সবাই জানো যে স্যার যার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন, যে পার্টিকুলার ভৌত রাশিগুলো বা ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলোর স্যার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন থাকে, সেই পার্টিকুলার কোয়ান্টিটিস গুলোকে বা ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলোকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটিস। আর স্কেলার কোয়ান্টিটিস কোনগুলো? স্যার যার নো ডিরেকশন, কোনো রকম ডিরেকশন দরকার পড়ে না এক্সপ্লেন করতে গেলে। নো ডিরেকশন, দ্যাট মিন্স কোনো ডিরেকশন লাগে না, বাট it has definitely and magnitude. ম্যাগনিটিউড যখন থাকবে কোনো একটা পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটিস, কিন্তু তার কোনো ডিরেকশন দরকার পড়বে না সেই পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্লেন করার জন্য, সেই পার্টিকুলার ভৌত রাশিগুলো বা ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলোকে আমরা বলি স্কেলার কোয়ান্টিটি। একটা এক্সাম্পল দিই সব থেকে ভালো। বাজারে গেছো বা মার্কেটে গেছো, বাজার গিয়ে বললে দাদা 1 কেজি ওজনের মাছ দিন, দাদা 1 কেজি ওজনের মাছ দিন। আমার তুমি কি বলবে দাদা 1 কেজি ওজনের মাছটা পূর্ব দিকে দিন, বা দাদা 1 কেজি ওজনের মাছটা উত্তর দিকে দিন, বা দাদা 1 কেজি ওজনের মাছটাও দক্ষিণ পূর্ব দিক করে দিন? বলবে না। দ্যাট মিন্স এই যে 1 কেজি ওজনের মাছ, প্রথম কথা কথাটা পুরোপুরি ভুল ইউজ করছি, ওজন বলি না, অ্যাকচুয়ালি আমরা এখানে কি মেজার করছি বলতে পারো কেউ? আমরা এখানে কিন্তু ভর মেজার করছি। ইংলিশে যদি বলো স্যার মাস মেজার করছি। প্রথম ওয়ার্ড আমাদের ভুল হচ্ছে, আমরা বাজারে গিয়ে বলছি দাদা মাছটার ওজন কত। ওজন নয়, আমরা ভর মেজার করছি বা মাস মেজার করছি। যাই হোক, তার মানে এখান থেকে আমি বলতে পারি স্যার এখানে যেহেতু দিকের প্রয়োজন পড়ছে না, তার মানে মাস বা ভর বাংলায় এটা কি, এটা কি স্যার? এরা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, বলতে পারি এটা কি স্কেলার কোয়ান্টিটি। এগ্রি করছো? নেক্সট, এবার তোমাকে যদি আমি বলি আচ্ছা তাই যদি হয় তাহলে আমাকে এটা বলতো যে একটা মাঠের মাঝখানে আমি এ পয়েন্টে দাঁড়িয়ে আছি, এই মাঠের মাঝখান থেকে তোমাকে যদি বললাম বি পয়েন্টের দিকে যাও,
তাহলে কি তুমি শুধু বলে দিবে যে স্যার এ থেকে 10 মিটার দূরে চলে যান, এ থেকে 10 মিটার দূরে চলে যান, তাহলে 10 মিটার দূরে মানে কি স্যার এইদিকে 10 মিটার যেতে পারি, 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 কোনোদিন কি বি তে পৌঁছাতে পারবো? বলো, এক চান্সে কি কোনোদিন বি তে পৌঁছাতে পারবো? অ্যানসার হবে নো, অ্যানসার হবে নো। কোনটা কেটে দেবো? হ্যালো হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে তো, শোনা যাচ্ছে? হ্যাঁ হুম হুম হুম। যাই হোক, তা আমি যেটা বলছিলাম যে যদি আমি এরকম এ পয়েন্টে দাঁড়িয়ে মাঠের মাঝখানে, পুরো মাঠের মাঝখানে, মাঠের মাঝখানে আমি দাঁড়িয়ে বললাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাও, কোনো দিক মেনশন করলাম না, শুধু বললাম 10 মিটার যাও, তাহলে তুমি কোনোদিনই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এক চান্সে পৌঁছাতে পারবে? তুমি বলবে স্যার পারবো না। তাহলে উপায়টা কি হবে বলো, কেউ একজন এক্সপ্লেন করো উপায়টা কি হবে? উপায়টা স্যার ও ইয়া থাকতে হবে, ডাইরেকশন থাকতে হবে। তার মানেটা কি? তুমি এটা বলতে পারো যে স্যার এ পয়েন্ট থেকে আপনি 10 মিটার যান, কিন্তু সাপোজ সাপোজ ধরে নাও এই যে ডিরেকশনটা, এই যে পার্টিকুলার ডিরেকশনটা, সাপোজ ধরে নাও এটা নর্থের ডিরেকশন, সাপোজ ধরে নাও নর্থের, প্রপার নর্থে আমার বিটা দাঁড়িয়ে আছে, এর থেকে বিটা প্রপার নর্থ ডিরেকশনে দাঁড়িয়ে আছে, তাহলে আমি বলতে পারি স্যার এ পয়েন্টের থেকে নর্থের বরাবর বা নর্থ ডিরেকশন বরাবর আপনি 10 মিটার যান, গিয়ে জায়গাটা পাবে সেটাই হয়ে যাবে আমার বি পয়েন্ট। বলতে পারলাম কি পারলাম না? তার মানে এখানে তুমি দুটো জিনিস ইউজ করলে, কি বলতো? এক নম্বর স্যার 10 মিটার, 2 নম্বর স্যার নর্থ বরাবর। তার মানে এর মধ্যে যদি শুধু 10 মিটার করো তাহলে পৌঁছাতে পারবে না, আবার এর মধ্যে যদি শুধু নর্থ বরাবর ডিরেকশনে যাও তাহলে তুমি পৌঁছাতে পারবে না। হ্যাঁ তুমি বলবে স্যার নর্থ বরাবর গেলে হয়তো আমি কিছুটা দূরে যেতে পারি, হয়তো ওই পাশে থাকতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি পৌঁছাতে পারবে না। তাহলে যখন এদের দুজনের দরকার পড়লো, দ্যাটস ওয়াই এটা একটা কি ভেক্টর কোয়ান্টিটি। বলতে পারলাম? এবার প্রশ্ন হচ্ছে স্যার তার মানে আমি একটা জিনিস বোঝাতে চাইছেন যে ডিসটেন্সও কোনো কোনো ক্ষেত্রে মানে পার্টিকুলার, আপনি এই যে আমি ডিসটেন্স মানে এটা বলতে চাইছি না, ডিসটেন্স কথা বলে মানে আপনি স্যার এই যে লেন্থ বললেন, এটা বেসিক্যালি তো লেন্থ, মিটারটা বেসিক্যালি লেন্থ, তারপরে স্যার লেন্থটাও কোনো সময় আপনার ভেক্টর কোয়ান্টিটি হতে পারে, তাই না? একই না, এটা এগ্রি করছি করছো না? লেন্থটাও স্যার কোনো কোনো সময় আপনার ভেক্টর কোয়ান্টিটি হতে পারে। কখন? এবার শুনুন, যদি আমি পার্টিকুলার একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যখন আমি যাচ্ছি, যদি সেই ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী যে ডিসটেন্স বা যে লেন্থ সেটা যদি স্ট্রেট লাইন বরাবর যুক্ত করা হয়, সেটা যদি প্রপার স্ট্রেট লাইন বরাবর যুক্ত করা হয়, দ্যাট লেন্থ ইজ কনসিডার্ড টু বি এ ভেক্টর কোয়ান্টিটি। আর এই ভেক্টর কোয়ান্টিটির এই পার্টিকুলার লেন্থটাকে আমরা বলি, বাংলায় বলি সরণ, ইংলিশে বলি ডিসপ্লেসমেন্ট। এবার একটু ডিটেইলে ডেফিনিশন আসছে, আর একটু ডিটেইলে আমরা ডেফিনিশন আসছে। তার মানে তুমি কি বুঝতে পারলে এখন অবধি যে স্যার লেন্থ তো কোনো কোনো সময় ভেক্টর কোয়ান্টিটি হতে পারে। লেন্থ পার্টিকুলার একটা ডিসটেন্স মেজার করছো বা একটা পার্টিকুলার লেন্থকে মেজার করছো, তো সেই লেন্থটা যখন মেজার করছো সেটাও কোনো কোনো সময় ভেক্টর কোয়ান্টিটি হতে পারে। কখন হতে পারে? স্যার যখন একটা পার্টিকুলার জায়গা থেকে আরেকটা জায়গায় যখন আমি শিফট করছি বা মুভ করছি, বা একটা পার্টিকেল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, বা একটা বডি যখন ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে যাচ্ছে, সেই যে তার পজিশনের চেঞ্জ, দ্যাট মিন্স বডিটা মোশনে আছে তার জন্য তার পজিশনের চেঞ্জ হচ্ছে। তো বডিটা যখন মোশনে আছে, সে যখন পজিশন চেঞ্জ করছে, সে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যখন যাচ্ছে, সে যদি কোনো স্ট্রেট লাইন পাথকে ফলো করে যদি সেই দুটো ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টকে কানেক্ট করে দেয়, তাহলে তাদের এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টকে বোঝানোর জন্য এখানে দুটো ক্রাইটেরিয়া দরকার পড়ছে। স্যার ম্যাগনিটিউডকে বলতে হবে, মানে এটা কত দূর গেছে, সাপোজ ধরুন 100 মিটার গেছে, তাহলে ম্যাগনিটিউডকে বলতে হচ্ছে প্লাস এট দ্য সেম টাইম এই যে এ থেকে বি এর দিকে গেছে, এটা কোনো না কোনো তো দিক, যদি আমি নরমাল, যদি আমরা আর্থের মধ্যে দাঁড়িয়ে, আমি যদি আর্থ সারফেসের উপর দাঁড়িয়ে যদি আমি বলি, তাহলে কোনো না কোনো দিক তো হবেই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোনো না কোনো দিক তো হবেই। তার মানে স্যার এর পার্টিকুলার একটা ডাইরেকশন আছে। এটা এগ্রি করছো? এটা এগ্রি করছো সবাই? তার মানে স্যার কোনো কোনো সময় যখন লেন্থকেও আমরা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে কনসিডার করছি, তখন সেই পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটিসটাকে বা সেই লেন্থটার যে এক্সপ্রেশন সেটাকেই আমরা বলছি সরণ বা ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলাম? এবার আমি মোদ্দা কথায় আসি, একদম মোদ্দা ডেফিনিশনে আসি। সেটা কি? তাহলে স্যার কি পেলাম এতক্ষণ? আউটপুটটা কি এলো? আউটপুটটা হলো এটাই, সবাই সবার মনে করে এটা তোমার বাড়ি, এই পয়েন্টটা সবাই সবার মনে মনে এর বাড়িকে কল্পনা করে, এটা তোমার ভূমি।
আর সবাই সবার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন সেটাকে তোমরা কনসিডার, যেটা হচ্ছে বি। তাহলে তোমার বাড়ি থেকে রেলওয়ে স্টেশন অথবা রেলওয়ে স্টেশন থেকে তোমার বাড়ি, তুমি কি কি পথে যেতে পারো বা কি কি ভাবে যেতে পারো একটু মনে করো, সবাই সবার বাড়ি এবং রেলওয়ে স্টেশনকে কনসিডার করো। প্রথম কথা, স্যার আমার যে বাড়ি থেকে রেলওয়ে স্টেশনের যে রাস্তা আছে সেই রাস্তাটাকে ফলো করে স্যার আমি যেতে পারি কোনো না কোনো ভাবে। স্যার এই বাড়ি থেকে আমার রেলওয়ে স্টেশন, স্যার যে রাস্তায় থাক সেটা যত দূরে থাক বা যেভাবেই থাক, আমি স্যার বাড়ি থেকে রেলওয়ে স্টেশন যেতে পারি। এটা একটা মেথড, মানে সেটা রাস্তা 1 হতে পারে বা রাস্তা 2 হতে পারে, বা কেউ বলবে স্যার আমার রাস্তা এরকম আছে, রাস্তা 3 হতে পারে। Agree করছো? আর কেউ বলবে না 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 স্যার আমি কোন রাস্তা ফলো করব না, আমার বাড়ি থেকে স্টেশন একটা স্ট্রেট লাইন দিয়ে যুক্ত করব, তাতে যদি স্যার দোতলা বাড়ি পড়ে যায়, তাতে যদি একটা ফ্ল্যাট পড়ে যায়, পুকুর পড়ে যায়, খাল পড়ে যায়, নদী পড়ে যায়, কোনো মানুষ পড়ে যায়, গাড়ি পড়ে যায়, আমি সব ছেদ করে ভেদ করে আমি পুরো স্টেট বরাবর, আমার বাড়ি থেকে পুরো স্টেট লাইন বরাবর আমার রেলওয়ে স্টেশন আমি পৌঁছাবো। মুদ্রা কথা এইটা। তাতে যদি বাড়ি ভাঙতে হয়, কারোর ভেতর দিয়ে যেতে আমি চলে যাবো, আমি নড়তে পারবো না, বাড়ি উড়িয়ে দেবো ঠিক আছে, কিন্তু আমি নড়তে পারবো না। এরকম যদি কন্ডিশন হয় তাহলে তুমি কি বলবে, স্যার এ থেকে বি এর মধ্যে ডিসটেন্স সেটা একটা প্রপার স্টেট। আমি কি বোঝাতে চাইছি বা কোন দিকে যাচ্ছি কেউ গেস করতে পারবে? এনিওয়ান? Sir, distance and displacement ভেরি of গুড। property. ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে স্যার যখন আমরা এই ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্টের মধ্যে বা ইনিশিয়াল পজিশন এন্ড ফাইনাল পজিশনকে যখন আমরা পার্টিকুলার শর্টেজ স্ট্রেট লাইন ডিসটেন্সকে যখন আমরা কনসিডার করছি, দ্যাট ডিসটেন্স অর দ্যাট লেন্থ ইজ কনসিডার্ড টু বি ডিসপ্লেসমেন্ট, যেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। বুঝতে পারলে? আর স্যার এই যে পাথ 1 পাথ 2 পাথ 3 যে কোনো পাথ, আরো n নাম্বার অফ পাথ যদি কনসিডার করেন, এই বাকিগুলো সবই কি পাথ 1 পাথ 2 পাথ 3, এই সবগুলোই কি, সবগুলোই স্যার ডিসটেন্স। তাহলে যখন আমি ডিসটেন্স ট্রাভেল করেছি তখন কি কোনো রকম আমার ডিরেকশনের দরকার পড়ছে? এই যে তুমি আঁকা বাঁকা পথে গেছো, এখানে তুমি বলতে পারবে যে কোন ডিরেকশনে কোন দিকে গেছো? তুমি কিন্তু কোনোদিনই বলতে পারবে না। আঁকা বাঁকা যা কিছু যেতে পারবে, তুমি কিন্তু এরকম কখনোই বলতে পারবে না যে স্যার আমি নর্থ বরাবর গেছি কি সাউথ বরাবর গেছি কি ইস্ট বরাবর গেছি, স্যার নর্থ ইস্ট গেছি বা সাউথ ইস্ট গেছি সাউথ ওয়েস্ট গেছি, এরকম কখনোই তুমি পার্টিকুলার বলতে পারবে না। দ্যাটস ওয়াই ডিসটেন্স আর ডিসপ্লেসের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে দুটোই আমার লেন্থ বা ইন টার্মস অফ লেন্থে আমরা মেজার করি, বাট ডিসটেন্স হচ্ছে শুধুমাত্র আমরা যখন ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করি। এক সেকেন্ড দাঁড়াও। ডিসটেন্সকে আমরা শুধুমাত্র ম্যাগনিটিউডটাকে কনসিডার করি, আর ডিসপ্লেসমেন্টে আমরা ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন বোথকে কনসিডার করি। এত অবধি কারোর অসুবিধা আছে? তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে কোনো দুটি পয়েন্টের মধ্যবর্তী যে শর্টেজ স্ট্রেট লাইন বরাবর লেন্থ, সেটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট, যার ম্যাগনিটিউড আছে অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন আছে। কারণ এখানে দেখো প্রপার ডিরেকশন তুমি দেখাতে পারবে, নর্থে গেছে, ইস্টে গেছে, সাউথে গেছে না ওয়েস্টে গেছে, একটা প্রপার ডিরেকশন তুমি দেখাতে পারবে, কারণ এটা ইউনিফর্ম তুমি এখানে ডিরেকশন তুমি পাবে। দ্যাটস ওয়াই এখানে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তুমি ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন পাবে। কিন্তু পাথ 1 পাথ 2 পাথ 3 দেখো তিনটের ক্ষেত্রে আলাদা আলাদা ডিফারেন্ট পয়েন্টে বা ডিফারেন্ট লোকেশনে বা ডিফারেন্ট পজিশনে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই কন্ডিশনগুলোকে পাথ 1 পাথ 2 পাথ 3 এই তিনটে পাথকেই যখন তুমি এক্সপ্লেন করবে, এই পাথের ক্ষেত্রে তুমি কোনোদিনই এটা বলতে পারবে না যে স্যার এর কোনো পার্টিকুলার একটা ডিরেকশন আছে। সো এদের ক্ষেত্রে তুমি কি বলবে যে স্যার এটা 50 মিটার, সাপোজ বলো নাও স্যার পাথ 1 গেছে 50 মিটার, স্যার পাথ 2 এর লেন্থ হচ্ছে স্যার 100 মিটার, পাথ 3 এর লেন্থ হচ্ছে স্যার 200 মিটার। জাস্ট এই ম্যাগনিটিউডিনাল ভ্যালুটা বা ম্যাগনিটিউডের ভ্যালুটা তুমি জাস্ট এখানে বলে দিতে পারবে ইন কেস অফ এ ডিসটেন্স। বুঝতে পারলাম? এতদিক ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। এবার আসছি স্যার আমরা যে আপনি কথা বলছেন, এই যে আমরা স্যার এখন ক্লাসটা জয়েন করেছি, যা কিছুই হচ্ছে প্রত্যেকটা ইভেন্টের সাথে সাথে একজন ভদ্রলোক কিন্তু থেমে নেই। সে কে? সে হচ্ছে এই ভদ্রলোক, নাম কি? টাইম, সময়। আমরা যা কিছুই করছি আমাদের অ্যারাউন্ডে একজন কিন্তু একটা অ্যাক্সিস কখনো থেমে নেই, বা একটা অ্যাক্সিসের কিন্তু একটা পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটিস কখনো থেমে নেই, সেটা হচ্ছে টাইম। তাহলে আমি যা কিছুই করছি তার সাথে সাথে
আমার কিন্তু একটা জিনিস অতিবাহিত হয়ে যাচ্ছে বা একটা জিনিস কিন্তু কন্টিনিউয়াসলি থেমে নেই, সে কিন্তু চলে যাচ্ছে, সে হচ্ছে টাইম। তাহলে এবার একটা জিনিস বলো তো, এই যে বাড়ি থেকে স্টেশন যেটা ঘটনাটা তোমাদেরকে বললাম, এ থেকে সেটা এইভাবে যাই আর স্ট্রেট লাইন বরাবর যাই, দুটো এরকম কোনো ব্যাপার আছে নাকি যে স্যার যখন রাস্তা দিয়ে যাব তখন টাইম থেমে থাকবে, আর যখন বাড়ি ঘর পুকুর ছেদ করে চলে যাব স্ট্রেট লাইন বরাবর তখন স্যার টাইমটা চলবে, বা স্যার বাড়ি ঘর যখন ছেদ করে চলে যাব তখন টাইম থেমে থাকবে, আর আমি যখন রাস্তা দিয়ে যাব তখন স্যার টাইম চলবে, এরকম কোনো কথা আছে? এরকম কোনো কথা নেই। তার মানে প্রথম কেসে টাইম বেরিয়ে গেছে, টাইম অতিবাহিত হয়ে গেছে, সেকেন্ড কেসেও টাইম অতিবাহিত হয়ে গেছে। তাহলে এখান থেকে তুমি দুটো কনসেপ্ট আনতে পারো এখানে, কি স্যার টাইম যখন থেমে নেই তার মানে আমি বলতে পারি স্যার ইউনিট টাইমে, স্যার ইউনিট টাইমে আপনার কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, বলতে পারি পারি না, সবাই এগ্রি করছো? আমি বললাম যে এক সেকেন্ডে বা ইউনিট টাইমে আমার কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এটা আমি বলতে পারি, কেন বলতে পারেন? আপনি স্টেট লাইন বরাবর গেছেন, 1 মিনিটে কতটা গেছেন, 1 সেকেন্ডে কতটা গেছেন বলবেন, এটা আপনার বিষয়, আপনি কেন বলতে পারবেন না? ভালো কথা। সেম ভাবে এট দ্য সেম টাইম আমি কি এটা বলতে পারি যে তুমি যখন রাস্তা দিয়ে গেছিলে তুমি তো কোনো না কোনো পাথকে ট্রাভেল করেছো, সেটা হতে পারে 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, যতই বেকাজুর রাস্তা হোক, ইউনিট টাইমে বা 1 মিনিটে বা 1 সেকেন্ডে ইউনিট টাইমে তুমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছো সেটাও কি বলতে পারবো আমি? হ্যাঁ, বলা যাবে কি যাবে না? Yes, sir. তার মানে স্যার টাইমের রেসপেক্টে যখন আমরা এক্সপ্লেন করছি তার মানে দুটো জিনিস পেলাম, কি স্যার প্রথম কথা ডিসপ্লেসমেন্ট আপন টাইম, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, এটা যখন আমি করলাম মানে টাইমের রেসপেক্টে একটা ভেক্টর কোয়ান্টিটিকে আমি এক্সপ্লেন করছি, দ্যাট মিন্স এই যে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, এই যে পার্টিকুলার দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিসের যে রেশিও, সেই রেশিওটা আমাকে একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটিসকে জন্ম দিচ্ছে বা নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, যাকে আমরা বলবো ভেলোসিটি। ভেলোসিটির ডেফিনেশন তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কি বলবে? স্যার ইউনিট টাইমের রেসপেক্টে যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন একটা পার্টিকেলে বা কোন একটা বডি, সেই মেজারমেন্টটাকে আমরা বলবো বডির ভেলোসিটি। তার মানে এখানে স্যার ডিসপ্লেসমেন্ট যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি আর টাইম যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি, তার মানে ভেলোসিটি আমার কি হয়ে যাবে? একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে, এটা সবাই এগ্রি করছো, এটা একটা স্যার ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে, রাইট? তাহলে এটা একটা স্যার ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেল, এটা কি ভেলোসিটি। ভেলোসিটি তার রাশিমালা কি পেলাম? স্যার ভেলোসিটি ইজ নাথিং বাট ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। আচ্ছা ইউনিট কি হবে একটু বলে ফেলো ফটাফট। এটা যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি Meter. তার মানে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড অর সেন্টিমিটার পার সেকেন্ড অর এনিওয়ান অর ফুট পার সেকেন্ড, বলা যায় কি বলা যায়? হুম, নেক্সট এইবার তো হয়ে গেল আপনার দিকের ব্যাপারটা আপনি কনসিডার করে পেরেছেন, কিন্তু স্যার এই রাস্তাটা কি হবে? এই যে এ থেকে বি আমি যে বেঁকে চুরে ঘুরে স্যার বি থেকে এখানেও তো আমি কিছু না কিছু লেন্থ কভার করেছি, স্যার কিছু না কিছু লেন্থ কভার করেছি, তার জন্য স্যার কিছু না কিছু টাইম লেগেছে, এই লেন্থটাকে কি বলছি? স্যার একে বলছি আমরা ডিসটেন্স, আর এই ডিসটেন্সটা কভার করেছি কোনো না কোনো টাইমে, তাহলে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম, এই ভদ্রলোককে আমরা কি বলি? স্পিড। কি বলি এটাকে? স্পিড। যেখানে কোনো ডিরেকশনের গল্প নেই, বারবার বলছি এখানে কি আছে? অনলি ম্যাগনিটিউড ইনক্লুডেড। বলতে পারলাম এখানে শুধুমাত্র ম্যাগনিটিউডকে ইনক্লুড করেছি, কোনো রকম ডিরেকশনের গল্প এখানে নেই। ক্লিয়ার? আবার ক্লিয়ার? এই পেজটা কমপ্লিট হলো। হ্যাঁ স্যার। হুম, চলো নেক্সট। আরো বুঝতে অসুবিধা বলবে কিন্তু সাথে সাথে, হ্যাঁ, নাহলে প্রবলেম হবে। আমি একদম আস্তে আস্তে যাচ্ছি, অসুবিধা নেই। তাহলে স্যার এখন অব্দি দুটো জিনিস পেলাম, স্যার ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম আর
স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ভেলোসিটি যেহেতু ডিসপ্লেস বাই টাইম, তাহলে ভেলোসিটি কি স্যার একটা ভেক্টর কোয়ান্টিটি। আর স্যার স্পিড ইজ ইকুয়াল টু যেহেতু ডিস্টেন্স বাই টাইম, তাহলে স্পিড কি স্যার স্পিড হচ্ছে একটা স্কেলার। বুঝতে পারলাম? আজ এখানে লিখে দিলে বুঝতে পারবেন, এটা হচ্ছে স্পিড আর এটা হচ্ছে ভেলোসিটি। আচ্ছা দুজনের ইউনিট চেঞ্জ হবে? দুজনের কি ইউনিট না, চেঞ্জ হবে? same. একই সেম ইউনিট। চলো ভেরি গুড। দুজনের ডাইমেনশন কি হবে? দুজনের ডাইমেনশন কি হবে? ডাইমেনশন কি হবে? সেম হবে স্যার। সেম হবে, কত হবে স্যার? এল L T to the power মাইনাস 1। এটাকে আরেকটু বদ্ধসূত্র ফরম্যাটে যদি লিখি তাহলে কি লিখবো স্যার? m0 l1 t to the power minus 1। সবাই এগ্রি করছো? সবাই এগ্রি করছো? আশা করছি। চলো নেক্সট। এবার মাঝে মাঝে কিছু থিওরিটিক্যাল কোশ্চেনে একটু ঝামেলাদার জিনিস নিয়ে চলে আসবে। স্যার আপনি তো ভালোই শুরু করেছিলেন, এগুলো মোটামুটি জানিও, একবার করে রিভাইজ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঝামেলাটা হয় এখান থেকে। কোথা থেকে? তুমি এত কিছু ফেলেছো, মেকানিক্স এই কভাগে ভাগ করা যায়। এই তো স্যার আপনি চলেছিলেন মোশনে, আপনি চলে আসলেন কোথা থেকে? মেকানিক্স। ভালো কথা। তো মেকানিক্সকে যদি আমরা জেনারেলি ভাগ করি বা মেকানিক্সের যদি আমরা দুটো পার্টকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, তো সেই পার্টের মধ্যে আমরা দুটো পার্টকে সাধারণত জেনারেলি কনসিডার করতে হয়। কি কি তুমি বলবে স্যার? একটা হচ্ছে আপনার স্ট্যাটিক্স আর একটা হচ্ছে স্যার ডাইনামিক্স। এবার অনেকের মধ্যে প্রশ্ন জাগবে, স্যার আপনি তো ছিলেন মোশনে, শুরু করেছিলেন ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স, হঠাৎ করে মেকানিক্স এখানে চলে গেলেন। কারণ এখানে আরেকটা কথা বলার আছে, ওই জন্য আমি এখানে একবার গাটা ছুঁয়ে যাচ্ছি। আচ্ছা কেউ বলতে পারবে স্ট্যাটিক্স মানে কি আর ডায়নামিক্স মানে কি? স্ট্যাটিক মানে রেস্টে আছে এমন, আর ডাইনামিক মানে মোশনে আছে এমন। মানে স্টাডি অফ মোশন, স্টাডি অফ রেস্ট, এটা বলতে পারো তাই তো? কোনো একটা পার্টিকেল বা কোনো একটা বডি। তাহলে আমরা এখন কাকে নিয়ে আলোচনা করবো স্যার? নিশ্চয়ই এই ভদ্রলোককে নিয়ে, কারণ আপনি শুরুতেই বলেছেন এটা। চলো, এই ভদ্রলোককে আবার দুটো ভাগে ভাগ। একজনকে বলি কাইনেটিক্স, আরেকজনকে বলি কাইনেটিক্স। আচ্ছা বলো তো, এই দুজন ভদ্রলোকই কার আন্ডারে আছে? এই দুজন ভদ্রলোকই কার আন্ডারে আছে? তাহলে আমাকে বলতে পারবে কেউ কাইনেমেটিক্স আর কাইনেটিক্স তাহলে কি মিন করতে চাইছে বা এদের মানেটা কি? আগে বলো তো, কোনো বডি মোশনে কেন আসছে? আগে সবাই একটু আমাকে ক্লিয়ার করো। কোনো একটা বডি মোশনে কেন এসেছে বা কখন আসে? জেনারেলি বলছি, ফোর্স অ্যাপ্লাই হলে। এর মধ্যে ফোর্স ফোর্স অ্যাপ্লাই যখন হলে। অ্যাপ্লাই করব, যখন ফোর্স অ্যাপ্লাই করব তখন তো স্যার বডিটা মোশনে আসবে। এটা সবাই এগ্রি করছো? তাহলে স্যার বডি মোশনে আসে কখন ইন জেনারেলি? স্যার যখন ফোর্স অ্যাপ্লাই করেছে। এবার ভালো করে শুনুন। তাহলে স্যার এখানে এই যে কাইনেমেটিক্স আর কাইনেটিক্স, তার মানে দুজনেই তো ফোর্সের জন্য হয়েছে। দুজনেই তো স্যার ফোর্সের জন্য, ফোর্সের অ্যাপ্লিকেশনের জন্য হয়েছে। দুজনের ক্ষেত্রেই বডির মধ্যে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, দুজনের ক্ষেত্রে মোশন দেখা গেছে। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কাইনেমেটিক্স এ কখনোই কজ অফ মোশনকে নিয়ে মাথা ঘামায় না। সরি, কজ অফ মোশনকে নিয়ে কাজ মাথা ঘামায় না। ঠিক আছে? তার মানে এখানের মধ্যে যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, এই ফোর্সটা কিভাবে ওর উপরে অ্যাপ্লাই হলো, কেন ফোর্সটা অ্যাপ্লাই হওয়ার জন্য কেন ওর মোশনটা তৈরি হলো বা মোশনের কারণটা কি, যদিও হতে পারে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এই মোশনের অ্যাকচুয়াল কারণটা আমরা যখন যে পার্টিকুলার টপিকের মধ্যে আমরা অ্যানালিসিস করি বা জানার চেষ্টা করি না, দ্যাট মিন্স কজ অফ মোশনকে নিয়ে আমরা মাথা ঘামাই না, সেই পার্টিকুলার ভাগটাকে বা সেই পার্টিকুলার স্টাডিটাকে আমরা বলবো কাইনেমেটিক্স বা স্টাডি অফ কাইনেমেটিক্স। বাংলা এটাকে সম্ভবত ওই স্মৃতিবিজ্ঞান বা স্মৃতিবিদ্যা এরকম কিছু সামথিং বলে, একটু দেখে নেবে, বাংলা আমাদের কাজে লাগবে না। আর কাইনেটিক্স কি হবে? আমি তো বললাম যে স্যার এই যে মোশনটা সৃষ্টি হয়েছে, এর কজ অফ মোশনকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। এই যে বললাম যে স্যার ফোর্স অ্যাপ্লাই হয়েছে তাই জন্য বডি মোশন এসেছে, কিন্তু আমি এখানে কোনো কিছু এক্সপ্লেন করছি না। ফোর্স অ্যাপ্লাই হয়েছে না কি হয়েছে, কেন হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, আমি কিছু আলোচনা করছি না। আমি শুধু বলছি বডি মোশনে আছে, ব্যাস, দিয়ে আমার ফার্দার অ্যানালিসিস শুরু করে দিচ্ছি।
এই ঘটনাটাকে বা এই পার্টিকুলার টপিকের আন্ডারে আমরা বেসিক্যালি সেটাই করি কি, যখন কজ অফ মোশনকে কনসিডার না করে আমরা বডির শুধুমাত্র মোশন মোশন এসছে বডি এবং ফার্দার তার অ্যানালিসিসকে যখন চলে যায়, সেই পার্টিকুলার স্টাডিটাকে আমরা বলছি কাইনেটিক্স। আর কাইনেটিক্স কি, যখন কোনো একটা বডির ওপর, কোনো একটা বডি মোশনে আছে মানে কি স্যার, বডির ওপর কোনো না কোনো ফোর্স অ্যাপ্লাই হয়েছে বা কোনো না কোনো কারণে বডির মোশন তৈরি হয়েছে, সামান্য ফোর্স অ্যাপ্লাই হবে। তার মানে বডিটার যখন আমরা মোশনটাকে কনসিডার করছি, বলছি যখন বডি মোশনে আছে, তো বডি যখন মোশনে এলো, তার মানে এর ক্ষেত্রে যদি আমি কজ অফ মোশনকে যদি কনসিডার না করি, তাহলে ডেফিনেটলি নেক্সট যে পার্ট হলো তার মধ্যে আমাকে নিশ্চয়ই কনসিডার করতে হবে কি হবে না। আমি একজনের মধ্যে বললাম যে দুজনের ক্ষেত্রে মোশন, বডি মোশনে আছে, তো একজনের ক্ষেত্রে কজ অফ মোশনকে কনসিডার করলাম না, তার মানে নেক্সট যে পার্ট নিশ্চয়ই রয়েছে কাইনেটিক্স যেটা রয়েছে, তাহলে তার মধ্যে নিশ্চয়ই আমাকে এটা মাথায় রাখতে হবে যে কি কি কারণের জন্য বা কি কারণে আমার বডির মধ্যে মোশন সৃষ্টি হয়েছে। তো যখন আমরা কজ অফ মোশনকে কনসিডার করি যে এরিয়া অফ স্টাডির মধ্যে, তাকেই আমরা বলবো কাইনেটিক্স। বুঝতে পারলাম? এইখান থেকে মাঝে মাঝে কি করে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন একটু জিজ্ঞেস করে এই পার্টিকুলার দুটো টপিকের উপর, ঠিক আছে? এখান থেকে কিন্তু থিওরিটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তারা একবার শর্টে বলে দিচ্ছি, কাইনেমেটিক্স কি। কাইনেমেটিক্স হচ্ছে যখন কজ অফ মোশনকে আমরা কনসিডার করি না, আর কাইনেটিক্স কি, যখন কজ অফ মোশনকে আমরা কনসিডার করি ইন কজ অফ মোশন। কোন একটা বডি বা কোন একটা পার্টিকুলার যখন মোশন আমরা কনসিডার করছি বা মোশনকে অ্যানালিসিস করছি, তখন কজ অফ মোশনকে একটা জায়গায় কনসিডার করছি না, একটা জায়গায় কনসিডার করছি। মানে গতির কারণটা কি সেটা একটা জায়গায় অ্যানালিসিস করছি, এক জায়গায় অ্যানালিসিস করছি, এক জায়গায় জানতে চাইছি, এক জায়গায় জানতে চাইছি। যেখানে জানতে চাইছি না সেটা হচ্ছে কাইনামেটিক্স, আর যেখানে জানতে চাইছি বা যেখানে জানছি বা সেই জানা নিয়ে আমরা ফার্দার অ্যানালিসিস করছি, সেটাকে বলবো আমরা কাইনেটিক্স। নেক্সট, এতটা ক্লিয়ার হয়েছে সবার? এখানে কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, খুব বেশি এখানে মাথা ঘামানোর কিছু নেই, জাস্ট একটু পাঠটা দেখে নাও। আচ্ছা, এটা বাচ্চাদের কোশ্চেন, তো একবার জিজ্ঞেস করে নিচ্ছি, রেস্ট আর মোশন বলতে কি বোঝো? একদম বাচ্চাদের কোশ্চেন, একবার জিজ্ঞেস করে নিচ্ছি, কারণ এর মধ্যে থেকে একটা কথা আমি বা একটা আলোচনা এখানে ফুটিয়ে আনবো। একটু বলো। হ্যালো, বলো কেউ, একদম ইজি জিনিস তো। রেস্ট বলতে কি বোঝো, মোশন বলতে কি বোঝো? এভরিওয়ান, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো বলো। হ্যালো স্যার। স্যার রেস্ট বলতে স্যার বডির উপর যখন কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয় ওটা তখন বডিটা রেস্টে থাকে, আর যখন বডির উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন বডিটা মোশনে হয়। না, পারফেক্ট অ্যান্সার পেলাম না। অনিয়ন, আর কেউ ট্রাই করবে? রেস্ট মানে হ্যালো স্থির স্যার। থাকা, আর মোশন মানে স্যার কোনো গতিতে থাকা। রেস্ট মানে স্থির থাকা স্যার, মানে একটা জায়গায় স্ট্যাটিক কিভাবে- পজিশন আর ডাইনামিক পজিশন। তোমরা সবই বলছো, কিন্তু একটা জিনিস তোমরা ইনক্লুড করছো না। তোমাদের একটা কথা মিসিং রয়েছে, উইথ রেসপেক্ট টু টাইম। উইথ রেসপেক্ট টু টাইম, এই কথাটা বললেই আমরা অ্যানসার পাবো। আমি এটার জন্য প্রশ্নটা করেছিলাম, আদারওয়াইজ আর কোনো এখানে জিজ্ঞেস করার কিছু নেই। তোমরা সবাই ঠিক বলছো, সবাই ঠিক বলছো, কিন্তু একটা কথা তোমরা বলছো না, সেটা কি? আমি বারবার বলেছি, আমরা যা কিছু করছি আমাদের আশেপাশে একজন ভদ্রলোক থেমে নেই, সে কে? সে হচ্ছে টাইম। তাহলে এখানে তোমার পারফেক্ট ডেফিনেশন হবে, স্যার উইথ রেসপেক্ট টু টাইম, কোনো পার্টিকেল বা কোনো বডি যখন তার পজিশন চেঞ্জ করে না, তখন সেই বডিটা বা সেই পার্টিকেলটা রেস্টে আসে, এটা কনসিডার করে নেবো। আর উইথ রেসপেক্ট টু টাইম, কোনো বডি যখন তার পজিশনটা চেঞ্জ করে, তখন আমরা সেই পার্টিকেলটা বা সেই বডিটা মোশনে আছে, এটা আমরা কনসিডার করে দেবো। বা এবার তোমরা যেরকম ভাবে বলেছো সেইভাবে তোমরা এক্সপ্লেন করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু কন্ডিশনটা একটাই রাখবে, এখানে মাথায় একটা জিনিস রাখবে, উইথ রেসপেক্ট টু টাইম। এটা তোমাকে মাথায় রাখতেই হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4টে স্টার দিয়ে রাখতে হবে। নেক্সট, তার মানে এখান থেকে আমার একটা প্রশ্ন এবার তৈরি হচ্ছে, আমার তো মনের মধ্যে যাচ্ছে, জানি না তোমাদের মনের মধ্যে আসছে কিনা। স্যার আপনি বললেন রেস্ট, তাই তো? আপনি বললেন স্যার রেস্ট মানে টাইমের রেসপেক্টে পজিশন চেঞ্জ হচ্ছে। আচ্ছা স্যার, একটা এক্সাম্পল দিন তো, আপনি একটা প্রপার রেস্টের এক্সাম্পল দিন, আর তোমরাই দাও, আমি দেবো না।
একটা প্রপার রেস্টের এক্সাম্পল দাও। তুমি বলো স্যার গাছ, গাছ, তুমি বলো স্যার বিল্ডিং। তুমি চোখে দেখছো স্যার গাছটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, ফিক্সড আছে, বিল্ডিং একটা জায়গায় ফিক্সড আছে, এগুলো রেস্টে আছে। আচ্ছা গাছটা কার উপরে আছে? আমার কথা, গাছটা কার উপর আছে বা বাড়িটা কার উপর আছে? তুমি বলবে স্যার আর্থ সারফেসের উপর, আর্থ সারফেসের উপর। আচ্ছা আর্থ সারফেস মানে কি? আর্থ সারফেস আবার কার কার উপর আছে? তুমি বলবে স্যার পুরো আর্থের উপর আছে। তাহলে আর্থ কি নিজে থেমে আছে বা রেস্টে আছে? প্রশ্ন এবার আসছে, আর্থ কি নিজে রেস্টে আছে? অ্যান্সার হবে নো। কেন? আমরা জানি আর্থ সানকে কেন্দ্র করে, সানের চারদিকে আর্থ ঘুরছে, প্লাস অ্যাট দ্য সেম টাইম আর্থ নিজেও নিজের কক্ষপথে বাই 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 করে ঘুরছে। তার মানে এই যে যেগুলোকে আমরা বলছি রেস্ট 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 রেস্ট, এগুলো কি বেসিক্যালি আমাদের ভুল, বেসিক্যালি আমাদের ভুল। তাহলে স্যার এটা আবার কি বলছে? হ্যাঁ, তুমি এতক্ষণ ধরে রেস্ট 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 বলে চাপাচ্ছ। তার মানে রেস্ট তুমি যদি বলো কথাটা অ্যাকচুয়ালি তোমার কার রেসপেক্টে রে? তুমি বলবে স্যার আমি দেখছি আমার রেসপেক্টে, আমার রেসপেক্টে স্যার এটা রেস্টে আছে। তুমি বলবে স্যার আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি বা আমি একটা জায়গায় চলছি, তার রেসপেক্টে স্যার এর রেস্টে আছে। কিন্তু অ্যাকচুয়ালি কি এর রেস্টে আছে? বলো তোমরা এবার কি বলছো? অ্যাকচুয়ালি কি রেস্টে আছে? অ্যান্সার হবে নো। তাই যে এখান থেকে আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা মাথায় রাখো, আশা করি সবাই জানো, সেটা হচ্ছে স্যার অ্যাবসলিউট রেস্ট বলে কোনো জিনিস হয় না। অ্যাবসলিউট রেস্ট বলে কোনো কনসেপ্ট থাকে না, বা চরম স্থিতি বলে কোনো জিনিস হয় না। সবই কি? সবই কারণ না কারণ রেসপেক্টে। বলতে পারলাম? ক্লিয়ার? তার মানে তুমি রাস্তায় দাঁড়িয়ে বা গাড়িতে চলতে চলতে তুমি বললে গাছটা স্থির বা বাড়িটা স্থির, কিন্তু অ্যাকচুয়ালি তুমিও ঘুরছো, গাছটাও ঘুরছে, বিল্ডিংটাও ঘুরছে। তাই জন্য অ্যাবসলিউট রেস্ট বলে কিছু হয় না। ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, তার মানে এবার অ্যাবসলিউট রেস্ট বা এই যে রেসপেক্টের কথা যখন বলছি, রেসপেক্টের কথা যখন বলছি, তার মানে এই রেসপেক্টটাকে যদি আমি আরেকটু প্রপার ইংলিশে আমি বলতে চাই, তাহলে তুমি এটা বলতে পারো স্যার কোনো না কোনো রেফারেন্স রেসপেক্ট আপনি বলছেন, এটা রেডি করছি করছো না, কোনো না কোনো স্যার আপনি রেফারেন্সের রেসপেক্টেই আপনি বলছেন। এই যে পুরো রেস্ট বলুন, অ্যাবসলিউট রেস্ট বলুন বা যাই বলুন, আপনি এটা কোনো না কোনো রেফারেন্সের রেসপেক্টে বলছেন, এটা কি বলতে পারি? মানে কোনো কিছু রেসপেক্টে মানে কোনো কিছু রেফারেন্সে বলছি, মানে একটু আরেকটু প্রপার ইংলিশটা আমি ইউজ করছি এখানে, যে কোনো কিছু রেসপেক্টে আপনি বলছেন মানে কোনো কিছু রেফারেন্সে আপনি বলছেন। এবার প্রশ্ন হচ্ছে স্যার রেফারেন্সটা কি? তুমি বলবে স্যার আমি পৃথিবীতে দাঁড়িয়েই পৃথিবীর আর্থ সারফেসের রেসপেক্টে আমি বলছি স্থির, আবার পৃথিবীর বাইরে গিয়ে ওই পৃথিবীতে থাকা গাছপালাটাকে ওই বাইরের রেসপেক্ট থেকে আমি বলছি বডিটা মোশনে আছে। হ্যাঁ কি না? আমার কথাটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? তার মানে এই যে স্যার পৃথিবীতে থাকা অবস্থায় পৃথিবীটাকে রেফারেন্স হিসেবে ধরছি, পৃথিবীর বাইরে গিয়ে যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে রেফারেন্স হিসেবে ধরে বলছি পৃথিবীটা ঘুরছে। তার মানে এখানে স্যার আমরা বলতে পারি যে যা কিছু আমরা আলোচনা করছি, বেসিক্যালি আমরা মেকানিক্স বলো বা র ফিজিক্স বলো, এখানে যা কিছু আমরা আলোচনা করছি বেসিক্যালি কোনো না কোনো রেফারেন্সের রেসপেক্ট। কি বলবে স্যার? বেসিক্যালি কোনো না কোনো স্যার রেফারেন্সের রেসপেক্টই কিন্তু আমরা একটা কথা বলি। যখন এই রেফারেন্স কথাটা এলো, তো এখান থেকে আমাদের নেক্সট কনসিডার চলে আসে বা নেক্সট একটা কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে কি রেফারেন্স ফ্রেম। পড়েছো ক্লাস 11 যারা সায়েন্স করে এসছো তারা মোটামুটি জানো, যদি নাও জানো ক্লাস 9 10 যারা পড়ে যাচ্ছ তাদেরও বেসিক আইডিয়া, এই নামটা শুনে মোটামুটি বুঝতে পারছো যে রেফারেন্স ফ্রেম বলতে আমরা কি বুঝি। বেসিক্যালি কেউ একজন রিফারেন্স করো, কেউ একজন এক্সপ্লেন করো যে রেফারেন্স ফ্রেম বলতে তাহলে আমরা কি বুঝলাম। এনিওয়ান? যেটা রেসপেক্টে আমরা স্যার দেখি যে কোনো বস্তু মোশনে আছে না রেস্টে আছে, তো তার মানে যেটা আমরা রেসপেক্টে আমরা দেখি সেইটাই স্যার রেফারেন্স। হ্যাঁ, তার মানে আমরা এটা বলতে পারি তো স্যার কোন একটা পার্টিকুলার বস্তু বা বস্তু সংস্থা, মানে বলতে পারি যে আমরা কোন একটা সিস্টেম অফ রেফারেন্স অফ পার্টিকুলার একটা রেফারেন্স, এটা তো বলতে পারি। শুধু একটা রেফারেন্স তুমি বললো না, কোনো একটা সিস্টেম অফ রেফারেন্স তো বলতে পারো, মানে তোমার এনভায়রনমেন্টটা,
তুমি এনভায়রনমেন্টটা তুমি কি বলবো, তোমার আশেপাশটাকে তুমি কি বলবো, সিস্টেম অফ রেফারেন্স। তার মানে কোনো একটা পার্টিকুলার রেফারেন্স আর কোনো একটা সিস্টেম অফ রেফারেন্সের রেসপেক্টে যখন কোনো একটা পার্টিকুলার বডির বা পার্টিকেলের আমরা মোশন বা সে রেস্টে আছে বা তার পজিশনটাকে যখন এক্সপ্লেন করি, তো সেই যার রেসপেক্টে আমি এটাকে এক্সপ্লেন করছি সেই রেফারেন্স সিস্টেমটাকে আমরা বলছি রেফারেন্স ফ্রেম। ক্লিয়ার হয়েছে? যার রেসপেক্টে বলছি বা যে রেফারেন্স সিস্টেমের রেসপেক্টে বলছি বা যে পার্টিকুলার রেফারেন্সের রেসপেক্টে বলছি সেই পার্টিকুলার জিনিসটাকে বা সেই পার্টিকুলার রেফারেন্সটাকে বা সেই পার্টিকুলার ক্লুটাকেই আমরা বলছি রেফারেন্স ফ্রেম। স্যার একটুখানি এক্সাম্পল দিন তাহলে জিনিসটা বুঝতে সুবিধা। যেমন আমি তোমাকে যদি বলি যে এটা তোমার আর্থ আর এটা তোমার সান, ঠিক আছে, তাহলে এই সানকে কেন্দ্র করে যে আর্থ ঘুরছে, তাহলে আর্থকে যদি আর্থের ঘোড়াটাকে যদি আমরা কনসিডার করতে হয়, তার মানে আমাকে রেফারেন্স কি ধরে নিতে হচ্ছে যে স্যার সান ফিক্সড আছে। এটা ছোটবেলায় আমাদেরকে পড়ানো হয়েছিল। ক্লাস 10 অবধি আমরা সবাই কি বিশ্বাস করতাম, ক্লাস 10 অবধি বা ক্লাস 10 অবধি এখনো আমরা অনেকে বিশ্বাস করি যে স্যার সান হয়তো সত্যি ফিক্স, মানে সূর্য হয়তো সত্যি স্থির। কিন্তু তোমরা মডার্ন যদি ফিজিক্স পড়ো তোমরা জানতে পারবে যে সূর্যও কিন্তু স্থির নয়, সূর্য কিন্তু নিজের কক্ষপথে ঘোরে। জানো তো এটা? আশা করি জানো তো। কেউ কেউ শুনেছো না একদম ফার্স্ট টাইম শুনছো? হ্যাঁ, তা যাই হোক, তো তার মানে একটা জিনিস বুঝো যে আর্থকে যখন আমরা মোশনে আছে বা আর্থ যখন আর্থের মোশনটাকে যখন কনসিডার করছি তখন আমাকে নিশ্চয়ই সানকে রেফারেন্স হিসেবে কনসিডার করতে হচ্ছে, মানে সানকে ফিক্সড হিসেবে কনসিডার করতে হচ্ছে। তো এইখানে বেসিক্যালি আমরা তখন সানকে অ্যাজ এ রেফারেন্স ফ্রেম হিসেবে কনসিডার করছি। তখন এই পার্টিকুলার কেসটার ক্ষেত্রে সান কিন্তু অ্যাজ এ রেফারেন্স ফ্রেম হিসেবে কাজ করছে। বুঝতে পারলাম? আর কোনো প্রশ্ন আছে? থাকলে পড়বে, ঠিক আছে? চলো স্যার, এটা তো হলো রেফারেন্স ফ্রেম। আপনি যেটা বললেন এটা বাস্তবের রেসপেক্টে একটা এক্সাম্পল দিলেন বা ইউনিভার্সে যা যা ঘটছে তার রেসপেক্টে স্যার আপনি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু স্যার আমি চাইছি এবার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এবার আমি চাইছি স্যার ম্যাথামেটিক্স। আমি আগে শুরুর দিকে বলেছিলাম, আগের দিনকে বলেছিলাম, যারা আজকে নতুন আছো এর আগে একটা হয়তো ক্লাস করেছো তাদেরকে একটুখানি বলে রাখি, আমরা যত টেকনোলজিস্ট আছে, যত সায়েন্টিস্ট আছে, যত ফিজিসিস্ট আছে, এই 3 ধরনের ক্যাটাগরির লোকদের কাছে ইংলিশটা, বাংলাটা, উর্দুটা, হিন্দিটা, চাইনিজ, জাপানিজ পুরো ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে ম্যাটার করে না। আমাদের কাছে একটাই জেনারেল ল্যাঙ্গুয়েজ, সেটা কি? সেটা হচ্ছে স্যার ম্যাথামেটিক্স। বলেছে যারা আমার বেসিক ক্যালকুলাসের চ্যাপ্টারটা পড়েছো তাদের মোটামুটি আইডিয়া আছে, তোমাদের হবে, চিন্তা করার কারণ নেই। জাস্ট একটু হিন্টস দিয়ে রাখি। আমি বলেছিলাম যে আমরা যত টেকনোলজিস্ট আছি, টেকনোলজিস্ট ইন দ্য সেন্স প্রত্যেক ইঞ্জিনিয়ার, আমরা যত টেকনোলজিস্ট আমরা আছি আমরা সবাই ইঞ্জিনিয়ার। আমরা ইঞ্জিনিয়াররা, যে কোনো সায়েন্টিস্টরা, যে কোনো ইনভেন্টাররা, আমরা যতজন টেকনোলজি বা সায়েন্সের সাথে যুক্ত আমাদের সবার একটা জেনারেল ল্যাঙ্গুয়েজ, সেটা কি? ম্যাথামেটিক্স। তাহলে স্যার ম্যাথামেটিক্সের আবার যখন প্রশ্ন আসছে তাহলে ম্যাথামেটিক্সকে আমরা এক্সপ্লেন করি কি দিয়ে? বলেছিলাম যারা ক্লাস করেছিল বলো বাইসের। ম্যাথামেটিক্স যখন আসছে তাহলে এখানকার ল্যাঙ্গুয়েজের যে টুলস, সেই টুলসের মধ্যে অন্যতম জিনিস কি আছে বলো? স্যার ফাংশন। বলেছিলাম তো ফাংশন হচ্ছে এমন একটা টুল যেটা ম্যাথামেটিক্স এই ল্যাঙ্গুয়েজটাকে এক্সপ্রেস করতে কাজে লাগে। আবার যখন ফাংশন বলেছি তখন এর আবার একটা ভিজুয়াল এফেক্ট আছে বা একটা গ্রাফিক্যাল এফেক্ট আছে, সেটা কি? স্যার এর কোনো না কোনো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে। তো বেসিক্যালি মনে রাখো টেকনোলজিস্ট, ফিজিসিস্ট, সায়েন্টিস্ট এদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথামেটিক্স। সেই ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেস করার জন্য আমাদের দরকার পড়ে ম্যাথামেটিক্সের একটা টুল, সেটা হচ্ছে ফাংশন। আবার সেই ফাংশনকেই বেসিক্যালি আমরা জিওমেট্রিক্যালি আর গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি কার মাধ্যমে? কোনো না কোনো গ্রাফের মাধ্যমে বা কোনো না কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এক্সপ্লেন করি। যারা ছিলে বা যারা করনি সবার কাছে এটা ক্লিয়ার এখন অবধি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া বিহাইন্ড ইট। এবার আসছি স্যার তাই যদি হয় তাহলে এবার আমাকে বলুন, তাহলে প্রথমে তো আপনাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন চাই, তাহলে সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আগে বলুন, তাহলে তো ম্যাথমেটিক্যাল ফর্ম চলে আসবে। এটা তো বলার কিছুই নেই। চলো তাহলে তাই আমি আসি, এক এক করে আসছি। স্যার কোনো একটা পার্টিকেল ধরুন আমরা সিঙ্গেল একটা অ্যাক্সিসের রেসপেক্টে চলাফেরা করতে পারি। কি বললাম? স্যার কোনো একটা পার্টিকেল, এটা ধরুন একটা পার্টিকেল পি পার্টিকেল, সে শুধুমাত্র এই একটা সিঙ্গেল অ্যাক্সিসের মধ্যেই এ চলতে পারে। তাহলে একে আমি কি বলবো?
এই পার্টিকুলার সিস্টেমটাকে আমি কি বলবো, রেফারেন্সের রেসপেক্ট করবো, রেফারেন্স। তাহলে আমি বলতে পারি স্যার এটা একটা ওয়ান ডাইমেনশনাল রেফারেন্স, বলতে পারি কি বলতে পারি না? ওয়ান ডাইমেনশনাল রেফারেন্স সিস্টেম বলতে পারি, বা রেফারেন্স ফ্রেম বলতে পারি, বলতে পারি কি পারি না? কেন? কারণ কি স্যার, এটা দেখুন একটা ডাইমেনশন বরাবরই আপনি চলছেন, সেটা হতে পারে আপনার ডান দিকে যা অথবা হতে পারে বাঁ দিকে যা, এর বাইরে কি তুমি চলতে পারবে? আমি যদি বলি একটা স্ট্রেট লাইন ফিক্স করে দিই, তাহলে এর বাইরে কি তুমি নড়াচড়া করতে পারবে? স্যার পারবো না। তার মানে ম্যাথমেটিক্যালি বা গ্রাফিক্যালি আমাকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে রেফারেন্স ফ্রেমের অন্যতম এক্সাম্পল হচ্ছে স্যার ওয়ান ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, এটার অন্যতম একটা এক্সাম্পল। নেক্সট আর কি হতে পারে? ওয়ানের পরে কি আসবে স্যার? নিশ্চয়ই টু আসবে। মনে করো ছোটবেলায় করেছিলে গ্রাফিক্যাল, গ্রাফ যখন রিপ্রেজেন্ট করতে, কোন একটা পয়েন্টকে যখন রিপ্রেজেন্ট, তার মানে এটা কি, যদি এটা যদি পি পয়েন্ট হয়, সেই পি পয়েন্টটা ধরে নাও ও পয়েন্ট থেকে, নিচের পয়েন্ট ও পয়েন্ট থেকে তাহলে তুমি এখানে কি বলতে পারো স্যার এখানে আমরা দুটো অ্যাক্সিস কাজ করছি, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই দুটো অ্যাক্সিসের রেসপেক্টে এর পজিশনকে যদি এক্সপ্লেন করতে হয়, তাহলে তুমি বলবে স্যার এটা এক্স হয়, ছোট জানো তো সবাই, স্যার এ ও থেকে কতটা এক্স বরাবর গেছে আর কতটা ওয়াই বরাবর গেছে, এখান থেকে এই ডিসটেন্সটাকে আমরা বলি এক্স, আর এখান থেকে এই ডিসটেন্সটাকে আমরা বলি ওয়াই। তাহলে এই যে রেফারেন্স সিস্টেম বলবো, এই যে দুটো অ্যাক্সিসকে আমরা রেফারেন্স হিসেবে ধরেছি, এটাও একটা রেফারেন্স, এটাও একটা রেফারেন্স, হ্যাঁ কি না? তাহলে এই একটা রেফারেন্স আর এই একটা রেফারেন্স, তাহলে এই পার্টিকুলার দুটো অ্যাক্সিস অফ রেফারেন্সের রেসপেক্টে যখন কোনো একটা পার্টিকুলার পজিশনকে আমরা রিপ্রেজেন্ট করছি, তাহলে এই সিস্টেমটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? এনিওয়ান কি বলবো স্যার? টু ডাইমেনশনাল রেফারেন্স, কথা বলেন, বা রেফারেন্স ফ্রেম। আচ্ছা এই ইউনিভার্সে এখনো অবধি আমাদের কটা ডাইমেনশন এক্সপ্লোর করতে পেরেছি আমরা? এর আগেও বলেছি, কেউ বলো না দুম করে যে স্যার চারটে অ্যাক্সিস আছে বা চারটে ডাইমেনশন আছে, ভুল করে বলো না, ওটা কন্ট্রোভার্সি। তিনটে আছে, তিনটে তার মানে 3D, আমাদের ম্যাক্সিমাম 3 ডাইমেনশনাল অ্যাক্সিস সিস্টেম আমরা থাকি। তার মানে লাস্ট আরেকটা যদি আমি তোমাকে এক্সাম্পল দিই, তুমি তখন কি বলবে স্যার? বড় জোর আপনি এটা বলতে পারেন দৈর্ঘ্য বস্তু উচ্চতর, যেটা আমাদের রিয়েল স্পেসে, যখন কোনো স্পেসে আমরা কোনো একটা পার্টিকুলার পজিশনকে রিপ্রেজেন্ট করি, তো সেক্ষেত্রে স্যার এক্স ওয়াই জেড বড় জোর এই তিনটি আপনি অ্যাক্সিসকে দেখাতে পারেন, আর এই তিনটে অ্যাক্সিস অফ রেফারেন্সকে দেখাতে পারেন যার রেসপেক্টে কোনো একটা বডির তিনটে ডাইমেনশনকে আপনি এক্সপ্লেন করেন। তার মানে এখানে যদি একটা পয়েন্ট আমি নিয়ে নিই, তার পজিশনকে যদি আমি এক্সপ্লেন করার চেষ্টা করি, তার মানে তুমি এখানে বলতে পারো কোঅর্ডিনেট কি হয়ে যাবে স্যার? এক্স ওয়াই জেড। তার মানে এই 3 ডাইমেনশনাল সিস্টেম, এটাকে আমি তাহলে কি বলবো? সেটাকে বলবো আমরা 3 ডাইমেনশনাল রেফারেন্স। বলো বলতে পারবো? একটু হিন্টস দিয়ে রাখি ভবিষ্যতের জন্য। মোটামুটি কত সালে আমরা জানতে পারবো জানি না, বা কোন বছরে, বা আমাদের জীবনে হয়তো, বা আমার জীবনে আমি হয়তো দেখতে পারবো জানি না, তোমরা হয়তো দেখলেও দেখতে পাবে, এটা বয়সের উপর ডিপেন্ড করছে, আমরা কবে জানবো জানি না, কিন্তু মোটামুটি ধরে রাখো নেক্সট আমাদের জেনারেশন যেটা দেখতে চলেছে সেটা হচ্ছে 4 ডাইমেনশন। কারণ যদি ইন্টারেস্ট থাকে দেখতে পারো, খুব ভালো লাগবে। 4 ডাইমেনশন বেসিক্যালি আমরা বোঝাচ্ছি যে আমাদের আশেপাশে এক ধরনের হোল আছে, যেটাকে আমরা বলি ওয়ার্ম হোল। সেই ওয়ার্ম হোল বেসিক্যালি আমাদেরকে কি বলে, যে ওর ভেতরে আমাদের নতুন একটা অ্যাক্সিসের খোঁজ আছে, যেটা এখনো পর্যন্ত আমরা এক্সপ্লোর করতে পারিনি। যেদিন করতে পারবো সেখানে আমরা ওই যে অ্যাক্সিসটা, সেটাই অ্যাক্সিসের মধ্যে আমাদের আছে টাইম। এই যে টাইম বয়ে চলতে বললাম না, ওই পার্টিকুলার অ্যাক্সিসটা, ওই ওয়ার্ম হোল যেটা আমি বলছি, আমাদের আশেপাশে প্রত্যেকটা জায়গায় এরকম একটা এয়ার পকেটের মতন ছোট ছোট ওয়ার্ম হোল আছে, বা একটা হোল আছে, যার মধ্যে দিয়ে বেসিক্যালি আমরা টাইমকে বাইপাস করতে পারি, বা টাইমের অ্যাক্সিসে আমরা যেতে পারি। যেদিনকে আমরা এই অ্যাক্সিসের খোঁজ পেয়ে যাবো, বা এই অ্যাক্সিস আমাদের কাছে 100% কনসেপ্ট চলে আসবে, সেদিন কিন্তু আমরা টাইম ট্রাভেল করতে পারবো। কারো যদি ইন্টারেস্ট থাকে মাঝে মধ্যে কোনো বই টই একটু পড়তে পারো, খুব ভালো লাগবে। ফিজিক্সের অ্যাডভান্স জিনিসগুলো একটু পড়াশোনা করবে, খুব ভালো লাগবে। নেক্সট, যাই হোক, আমাদের একটা বিষয়বস্তু নয়। তার মানে রেফারেন্স ফ্রেম পেয়ে গেলাম, মোটামুটি আমরা রেফারেন্স ফ্রেম পেয়ে গেলাম। এবার স্যার কি করব? এবার আসবো স্যার তার পরবর্তী জায়গা। নেক্সট, আচ্ছা একটা বডি আছে, একটা বডি এখান থেকে এখানে শিফট করছে, ভালো করে বুঝবে। একটা বডি এখান থেকে এখানে শিফট করেছে, সেটা স্ট্রেট লাইন বরাবর শিফট করেছে। তাহলে স্ট্রেট লাইন বরাবর যদি শিফট করে, আমি এটা বলতে পারি কি স্যার এই বডির মধ্যে ধরুন এখানে পার্টিকেল এ আছে, এখানে পার্টিকেল বি আছে, এখানে পার্টিকেল সি আছে। তার মানে আমি বলতে পারি স্যার বডিটা পুরো স্ট্রেট লাইন বরাবর যদি শিফট করে, তাহলে এই এ পার্টিকেলটা
আপনার স্যার স্ট্রেট লাইন বরাবর শিফট করেছে, এটা কি আমরা বলতে পারি? বলতে পারি, যদি বলতে পারি তাহলে হ্যাঁ বলবে, যদি না বলতে পারি বলবে না স্যার বলতে পারি না। কি মনে হচ্ছে এটা বলতে পারি কি পারি না? কি মনে হচ্ছে তোমাদের, কি মনে হচ্ছে? যদি পুরো বডিটা একটা স্ট্রেট লাইন বরাবর শিফট করে, তাদের মধ্যবর্তী যে কোনো কনজিকিউটিভ দুটো বা তিনটে যদি পার্টিকেলকে আমি কনসিডার করি, তার মানে আমি কি বলতে পারি যে স্যার তাদের পার্টিকেল, তাদের মধ্যবর্তী থাকা যে পার্টিকেল গুলো, সেগুলোও স্যার ওই একটা স্ট্রেট লাইন বরাবর পাথকেই ফলো করেছে, হ্যাঁ কি না? পারি কি পারি না? হ্যাঁ স্যার, হ্যাঁ পারি। স্যার, তাহলে এই ঘটনাটা, হ্যাঁ স্যার বলতে পারবো। এই ঘটনাটাকে আমরা বলবো, বলতে পারবে কেউ এই ঘটনাটা কি বলি? একটা মোশনে, কোনো বডি মোশনে আছে, সে যদি স্ট্রেট লাইন বরাবর চলে, তাহলে তার মধ্যে থাকা বডির যে কোনো পার্টিকেল গুলো স্ট্রেট লাইনে থাকবে। এই ঘটনাটাকে কি বলি, বা এই মোশনে থাকা ঘটনাটাকে আমরা কি বলি, বস্তু বা সেই বডির কি বলি? এনিওয়ান জানো? এটাকে আমরা বলি ট্রান্সলেশন, বা বাংলায় বলি চলন। ঠিক আছে, ট্রান্সলেশন আর চলন বাংলায় বলি। তাহলে চলন আর ট্রান্সলেশনের মানে কি বুঝতে পেরেছো? কোন একটা বডি যখন একটা স্ট্রেট লাইন পাথকে ফলো করবে, তাদের মধ্যে থাকা ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলসও ওই পার্টিকুলার স্ট্রেট লাইন পাথকে ফলো করবে। আর বডিটার এই যে স্ট্রেট লাইন থাকা, স্ট্রেট লাইন বরাবর তারা যে পজিশন চেঞ্জ করার ঘটনা, এটাকে আমরা বলি ট্রান্সলেশন। নেক্সট আরেকটা ঘটনা যদি এবার ঘটানোর চেষ্টা করি, বা কয়েকটা এক্সাম্পল যদি দিই, সেখানে কয়েকটা এক্সাম্পল তোমাদের যদি দিই, লাট্টু দেখো সবাই, লাট্টু লাট্টু দেখো, যে লাট্টু লাট্টু ইংলিশটা আমার ঠিক মনে নেই কি বলে, যাই হোক লাট্টু দেখেছো? এই যে ঘোড়াই আমরা সেই ছোটবেলায়, জানি না তোমরা পড়েছো কিনা, আমাদের ছোটবেলায় তো আমরা পড়েছি। আরে বেবলেট। বেবলেট, হ্যাঁ তোমরা বেবলেট বলে চিনতে পারবে, তোমরা লাট্টু বললে হয়তো চিনতে পারবে না। লাট্টু বললে হয়তো চিনতে পারবে না, তোমরা বেবলেট বললে হয়তো বুঝতে পারবে। তো এটাই বলো, বা বোতলের ছিপ, সেটা খোলাই বলো, বা ঘড়ির কাঁটা ঘুরছে, সেটাই বলো, এই সব কেসে একটা কমন জিনিস বুঝতে পারছো, কমন তুমি নেচার পাচ্ছ, কমন একটা ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছ। কি বলতে পারবে? বলতে পারবে কি কি? স্যার একটা অ্যাক্সিসের সাপেক্ষে ওটা স্যার ভেরি গুড, ঘুরছে নিজের ভেরি অক্ষের গুড। সাথে। এতক্ষণ যেটা বলেছিলাম পজিশনের রেসপেক্টে একটা স্ট্রেট লাইন বরাবর, কিন্তু এর যে ঘোড়াগুলো, সেটা বোতল ছিবি ঘোড়াও, ঘড়ির কাঁটা ঘোড়াও, লাট্টু ঘোড়াও বা বেবলেট ঘোড়াও, যা কিছু ঘোড়াও, এরা কিন্তু পার্টিকুলার কোনো না কোনো অ্যাক্সিস অফ রেফারেন্স বা কোনো না কোনো অ্যাক্সিসের রেসপেক্টে এরা কিন্তু স্যার ঘুরছে, এরা কোনো অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে। এই ঘোড়াটাকে আমরা বলি রোটেশন। বুঝতে পারলাম? একে আমরা কি বলি? রোটেশন। তার মানে কোনো একটা বডি, তার মধ্যে স্যার ট্রান্সলেশনও থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তার মধ্যে রোটেশনও থাকতে পারে। বুঝতে পারলাম? সবসময় কোনো বডি যে শুধুমাত্র ট্রান্সলেশন বা চলন নিয়ে ঘুরবে, বা কোনো বস্তু শুধুমাত্র যে রোটেশনে ঘুরবে, এর কোনো ব্যাপার নেই। এদের বোথের কম্বিনেশনও থাকতে পারে, অথবা এদের যে কোনো একটা ঘটনা কিন্তু ঘটতে পারে। নেক্সট বেসিক পার্ট মোটামুটি যতটুকু বলার মোটামুটি বলা হয়ে গেছে। এবার আসছি নেক্সট পার্টে, একটু আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা যাব। সেটা হচ্ছে যে স্যার এতক্ষণ অবধি তো মোটামুটি বেসিক অনেক কিছুই আপনি আলোচনা করলেন, এবার একটু কাজের কথায় আসুন, বা একটু অ্যাডভান্স জিনিসপত্রতে আসুন। অ্যাডভান্স জিনিসপত্রের কথা যদি আমি বলি, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে আমি বলছি একটা বডি ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যখন গেছে, সে যদি স্ট্রেট লাইনকে ফলো করে বা স্ট্রেট লাইন পাথকে যদি ফলো করে, তাহলে এ থেকে বি এর মধ্যবর্তী যে লেন উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এই পার্টিকুলার লেনটা উইথ রেসপেক্ট টু টাইম, একে আমরা কি বলবো? একটু আগে বলছি, কি বলবো? ডিসটেন্স বলবো না ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট বলবো, ডিসপ্লেসমেন্ট বলবো। আর এই ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, এই ভদ্রলোককে কি বলবো? তো স্যার একই আপনি বলবেন ভেলোসিটি, তাই তো? আচ্ছা আমি যদি এরকম বলি, স্যার এই যে আপনি বললেন ভেলোসিটি, আচ্ছা স্যার যখন এ থেকে
বি তে কনভার্ট হয়েছে, আমি তো এটা বলতে পারি স্যার ইউনিট টাইমের রেসপেক্টে স্যার এখানে 1 সেকেন্ডে স্যার এত ডিসপ্লেসমেন্ট হয়েছে, আবার স্যার এখান থেকে এতটা 1 সেকেন্ডে তার থেকে বেশি ডিসপ্লেসমেন্ট হয়েছে, আবার স্যার এখান থেকে লাস্ট 1 সেকেন্ডে তার থেকে কম ডিসপ্লেসমেন্ট হয়েছে। এটা আমি বলতে পারি কি পারি না? সবসময় যে একই ডিসপ্লেসমেন্ট হবে একই টাইমের রেসপেক্টে এটা তো নাও হতে পারে। বডির পুরো পাথটা ধরে নাও স্ট্রেট লাইন, ভালো করে বুঝো। এটা ধরে নাও টোটাল টাইম, এটা ধরে নাও টি1 টাইম, এটা ধরে নাও টি2 টাইম, এটা ধরে নাও টি টাইম, টোটাল টাইম হচ্ছে টি। এবার আমি কি বলছি ভালো করে শোনো, পুরো পাথটা হচ্ছে স্ট্রেট লাইন, বডির পুরো পাথটা হচ্ছে স্ট্রেট লাইন, কিন্তু এই যে স্ট্রেট লাইন পাথটাকে যে ফলো করেছে তার মধ্যে আমি ধরে নিই প্রথম 1 সেকেন্ডে সে ধরে নাও s1 ডিসপ্লেসমেন্ট হয়েছে, দ্বিতীয় 1 সেকেন্ডে তার ধরে নাও s2 ডিসপ্লেসমেন্ট হয়েছে, তৃতীয় 1 সেকেন্ডে তার ধরে নাও s3 ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে তোমাকে যদি এবার বলে যে এই বডিটার ভেলোসিটি কত হবে, তুমি কি বলবে? এই বডিটার ভেলোসিটি কত হবে তুমি তখন কি বলবে? কি বলবে? ভেলোসিটি বলতে তখন তুমি কি বলবে? তুমি তখন বলবে স্যার s1/t1 স্যার সামেশন অফ স্যার হ্যাঁ। না s1 প্লাস s2 প্লাস s3 আচ্ছা বাই s1 প্লাস s2 t2 প্লাস s3 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3 মানে কি হলো? মানে কি হলো টোটাল, স্যার ওটা স্যার হ্যাঁ বলো হ্যাঁ টোটাল স্যার ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট টোটাল টাইম, তার মানে এটা কি এলো স্যার? টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। তার মানে এইটা বেসিক্যালি স্যার ওই ছোটবেলায় আমরা করতাম না স্যার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা ডিভাইডেড বাই সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করতাম। তারপরে এটা কি স্যার ওই কোনো না কোনো ভাবে অ্যাভারেজের ম্যাথমেটিক্যালের যে আমাদের অ্যারিথমেটিকের যে অ্যাভারেজের কনসেপ্ট সেটাকে কোনো না কোনো ভাবে ফলো করছে? তাহলে তাই যদি হয় তার মানে এই ভেলোসিটিকে আমরা কি বলবো? দ্যাট ভেলোসিটি ইজ কনসিডার্ড টু বি অ্যাজ অ্যাভারেজ ভেলোসিটি। বুঝতে পারলাম? এই ভেলোসিটি মিন ভেলোসিটি অর অ্যাভারেজ ভেলোসিটি আমরা এটাকে বলবো। বুঝতে পারলাম? আমরা দুম করে আমি ভেলোসিটি বলে দিচ্ছি তার মানে কিন্তু এটা সবসময় নয় যে ভেলোসিটি মানে সবসময় কনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু কনস্ট্যান্ট টাইম। কনস্ট্যান্ট টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে এর কোনো মানে নেই। বাস্তবে এটাও আমাদের হতে পারে যে স্যার নির্দিষ্ট টাইমের রেসপেক্টে নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো টোটালটা ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম যখন করব করলে সেখানে যে ভেলোসিটিটা আমরা পাবো সেটা হয়ে গেল আমার অ্যাভারেজ ভেলোসিটি। এবার আমি কথা বলছি স্যার এখানে কি গল্পটা শেষ হয়ে গেল? আমার এবার দ্বিতীয় প্রশ্ন, স্যার গল্পটা কি এখানে দাঁড়াও, পেজটা শেষ হয়ে গেছে আমার, এখানে চেঞ্জ করে দিন। এবার আমার প্রশ্ন যেটা আসে যে স্যার গল্পটা কি এখানেই শেষ হয়ে গেল? তোমাদের অ্যান্সার হবে না স্যার গল্প এখানে শেষ হয়নি। কারণ হচ্ছে স্যার এখানেও আরেকটা গল্প বাকি আছে। কি গল্প? আচ্ছা স্যার এটা তো আপনি বুঝতে পারলেন যে অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে আপনার এই ব্যাপার। স্যার অ্যাভারেজ ভেলোসিটি মানে আপনার এই ব্যাপার, অ্যাভারেজ ভেলোসিটি আমি বুঝতে পারলাম, ঠিক আছে। ভেলোসিটি মানে অ্যাভারেজ ভেলোসিটি কোনো কোনো জায়গায় আমার রিয়েল লাইফে এটাও হতে পারে। এবার স্যার আপনি একটা কথা বলুন, আপনি এ থেকে যাত্রা শুরু করেছেন একদম বিয়ের কাছাকাছি চলে এসেছেন, ভালো করে বুঝবে, একদম বিয়ের কাছাকাছি চলে এসেছেন। এবার ধরুন যাত্রা থেমে যাবে, মানে আমার এবার ডিসপ্লেসমেন্টও জিরো হয়ে যাবে আর আমার ভেলোসিটিও জিরো হয়ে যাবে, একদম কাছাকাছি একদম কাছাকাছি এসে গেছে, মানে একদম অলমোস্ট টেন্স টু জিরো, অলমোস্ট টেন্স টু স্যার জিরো, একদম জিরো কাছে এসে গেছে। মানে আপনার কোনো রকম ডিসপ্লেসমেন্টও থাকবে না, এবার কোনো রকম স্যার ভেলোসিটি আপনারা থাকবে না। আর এই যে স্যার একদম কাছাকাছি যখন এসে গেছেন, এখানে যদি আমি একটা টাইমের ডিফারেন্সকে আমি যদি কনসিডার করি তাহলে তুমি কি বলতে পারো? স্যার টি ইজ মাচ 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 স্মলার, যেখানে টি অলমোস্ট টেন্স টু জিরো আমি বলতে পারি। যখন একদম খুব কাছাকাছি এসে গেছি মানে গতিবেগটা থেমে যাবে, বডি মুভমেন্টটা থেমে যাবে বা বডির মোশনটা একেবারেই স্টপ হয়ে যাবে, বডি রেস্টে চলে আসবে, এরকম কোনো কন্ডিশন সেখানে যখন আমি চলে আসছি তার মানে আমি বলতে পারি তো স্যার টি অলমোস্ট টেন্স টু জিরো, টি একেবারে জিরোর কাছাকাছি এসে গেছে, মানে থামিয়ে দিচ্ছি মানে কি তারপরে টিটা কনসিডার করবো না। বাস্তবে কিন্তু টি এখানে টি জিরো মানে এরকম পাবো না স্যার আপনি টাইম অ্যাক্সিসটাকে টি কে দাঁড় করে দিয়েছেন একবারে চেপে ধরে আছেন দড়ি দিয়ে, ওরকম ব্যাপারটা নয়। আমি এখানে পার্টিকুলার যে অ্যানালিসিস করছি সেখানে ক্ষেত্রে টাইমটাকে আর কনসিডার করবো না ফার্দার, মানে টি এবার ওখানে গিয়ে আমি জিরো কনসিডার করে নেবো। বুঝতে পারলাম? মানে জিরো এরপর থেকে নেবো না। তার মানে টিটা যখন একদম কাছাকাছি চলে এসেছে, মানে আমি যখন থামিয়ে দেবো তখন তার ভেলোসিটি আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তার মানে টাইম কনসিডার করবো না। তার মানে টিটা অলমোস্ট টেন্স টু জিরো হয়ে গেছে, মানে খুবই ক্ষুদ্র সময়, মানে খুবই স্মল টাইম। কি বলছি বুঝতে পারছো? ভেরি ভেরি স্মল টাইম, ভেরি ভেরি স্মল টাইম, ভেরি ভেরি স্মল টাইমকে কনসিডার করছি, স্মল টাইমকে কনসিডার করছি, করতে পারি তো? যখন খুব স্মল টাইমকে কনসিডার করব তাহলে সেখানকার যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা কি বড় হবে না ছোট হবে, মানে সেখানেও কি লার্জ হবে না স্মল হবে? সেখানে যে ডিসপ্লেসমেন্ট তার মানে ডিসপ্লেসমেন্টটাও আবার কি হবে স্যার? ভেরি ভেরি স্মল, তাই তো? এবার ভালো করে শোনো, আমি এর আগেও বলেছিলাম আগের দিন ক্যালকুলাস যখন স্টার্ট করেছিলাম, যারা জানো না তাদের জন্য একবার রিপিট করছি। তোমরা কোনো জায়গায় পুরো জিনিস আসলে এই জিনিসগুলো অনেকে বলে না, অনেক স্যাররা ফ্যাকাল্টিরা বলতে চায় না, তোমাদের মধ্যে একটা ভীতি তৈরি হয়ে যায়, কিন্তু আমি সেই চেষ্টা করবো, আমি চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো।
তোমরা থ্রু আউট মেকানিক্সে, থ্রু আউট স্ট্রেংথ অফ মেটেরিয়ালে, থ্রু আউট অ্যাডভান্স ম্যাথামেটিক্সে তোমরা মাঝে মাঝে এরকম দেখবে এই ক্যাপিটাল ডেল্টা, স্মল ডেল্টা, ডি, তিনটে জিনিস বেসিক্যালি কি বোঝায় বলতো? তিনটে জিনিসই বেসিক্যালি বোঝায় চেঞ্জকে। চেঞ্জকে বোঝায়, এনি কাইন্ড অফ চেঞ্জ। ক্যাপিটাল ডেল্টা মানে এটাকে ধরতে পারো বড় হাতের এ, স্মল ডেল্টা মানে তুমি বলতে পারো ছোট হাতের এ, এই ডিটা মানে হচ্ছে ডিফারেন্স। এটা ম্যাথামেটিক্স ইউজ করি আমি, কথা বললাম। মানে আমাকে বলতে পারবে এই যে আমি এটা ভাবে বলতে পারি তো আমার স্যার ডেল এস বাই ডেল টি, এটা মানে কি স্যার চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, বলতে পারি কি পারি না? একে আর কি বলা যেতে পারে স্যার ডেল এস বাই ডেল টি, বলতে পারি কি পারি না? আর কি বলা যেতে পারে স্যার ডিএস বাই ডিটি, ভালো করে বোঝো। এবার স্যার এটা কখন ইউজ করব স্যার? তুলনামূলক এটা ইউজ করি ফিজিক্স না না সবটাই ফিজিক্সে, ম্যাথামেটিক্সে অথবা যে কোনো মেকানিক্সে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ব্যবহার করতে পারো, কিন্তু জেনারেলি আমরা যেটা করি এইটা একটু তুলনামূলক বেশি, একটু মানে একটু একটু লার্জ ভ্যালুকে বোঝাতে চেষ্টা করি, এটা তুলনামূলক একটু স্মল ভ্যালুকে বোঝাতে চেষ্টা করি, আর এটাও তুলনামূলক একটু স্মল ভ্যালুকে চেষ্টা করি। কিন্তু এখানে কিন্তু আমরা তিনটেই ভেরি ভেরি স্মল, ভালো করে বুঝি। এখানে আমি যা দিয়ে রিপ্রেজেন্ট করি তিনটেই কিন্তু ভেরি ভেরি স্মল, ভেরি ভেরি স্মলকে কনসেপ্টকে বোঝাচ্ছে। তার মানে আমাকে একটা জিনিস বোঝো, ভেরি লার্জ ভেরি স্মলের কথা গুলি মেরেছে, আমাকে এটা বলো। তারপরে ডেল এস এটা লেখাও যা, ডেল এস এটা লেখাও যা, আর ডিএস এটা লেখাও যা। এগ্রি করছো? আগে জেনেছো কি জেনো না আমার জানা কথা নাই, আমি যেটা বললাম সেটা মাথায় ঢুকলো কি ঢুকলো না। এই ডেল এস মানে ক্যাপিটাল এ বা ক্যাপিটাল ডেল্টা, এটা স্মল ডেল্টা, এটা ডি, ডিফারেন্স। সিমিলারলি টাইমকেও যদি বলি স্যার এই ডেল্টা টি লেখাও যা, এই স্মল ডেল্টা টি লেখাও যা, আর এই ডিটি লেখাও যা, তিনটের মধ্যে একই। তার মানে স্যার এখানে যে চেঞ্জেসটা আপনি দেখালেন, ভেলোসিটির যে চেঞ্জেসটা, তাহলে এখানে আপনি এটা বলতে পারেন তো স্যার ডেল এস বাই ডেল টি এটাও লিখতে পারেন, ডেল এস বাই ডেল টি এটাও লিখতে পারেন, আবার স্যার ডিটি বাই সরি ডিএস বাই ডিটি এটাও লিখতে পারেন, তাই না? এবার দেখো এর ক্ষেত্রে আমরা এই ডিএস বাই ডিটি যেটা লিখি না, ডিএস বাই ডিটি, এটাকে আমরা কিভাবে বোঝাবো? এটাকে আমরা বোঝাবো এই ডিএস ডিটির মানেটা হচ্ছে এরকমই যে স্যার আপনি তো বললেন ডেল এস বাই ডেল টি, একটা ম্যাথমেটিক্স ইউজ করছেন, একটা ফিজিক্স বা মেকানিক্স আপনি জেনারেলি ইউজ করছেন, আর ডিএস বাই ডিটি জেনারেলি ম্যাথমেটিক্স ইউজ করছেন। তার মানে এটা হচ্ছে তিনটে ম্যাথমেটিক্স ইউজ করা যাবে না, বা তিনটে ফিজিক্স ইউজ করা যাবে না, যাবে, কিন্তু জেনারেলি এই পার্টটা আমরা ম্যাথমেটিক্স ইউজ করি। কোন ম্যাথমেটিক্স আমরা ইউজ করি, কোন ক্যালকুলাস আমরা ইউজ করি। তাহলে স্যার এটাকে আমরা কিভাবে বোঝাতে পারি? আমরা কি এভাবে বলতে পারি যে স্যার এটার মানে হচ্ছে লিমিট, সরি আমি এখানে ডিটি লিখে দিয়েছি, একটা ছোট্ট ভুল লিখেছি, কি বলতো? এখানে স্যার উপরে ডেল এস লিখেছি, তলায় ডেল ডিটি লিখে দিয়েছি, এখানেও ডেল টি হবে, এই ক্যাপিটাল ডেল টি হবে। যাই হোক, তো স্যার এখানে আমার ডিএস বাই ডিটি বলতে এটাই বোঝাতে চাইছি যখন আমরা ডেল্টা টি অলমোস্ট টেন্ডস টু জিরো, এটাকে আমরা ম্যাথমেটিক্সে লিমিট বলি। পরে আমি যখন একবার সময় থাকলে আমি যখন লিমিট করাবো, লিমিট আমাদের সিলেবাসে নেই, যখন করাবো আমি বুঝবো। যাক এইটুকু বোঝার চেষ্টা করো, এই যে ডেল এস বাই ডেল টি, এই যে রেশিওটা, দুটো চেঞ্জের যে রেশিও, সেই রেশিওটা আমরা কিভাবে বোঝাচ্ছি? আমরা এইভাবে বোঝাচ্ছি যে টাইমটা স্যার খুব 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 ছোট, টাইম টিটা স্যার ভেরি 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 স্মল। কতটা স্মল? টি অলমোস্ট টেন্ডস টু জিরো, এতটাই স্মল। এই পার্টিকুলার জিনিসটাকেই ম্যাথমেটিক্সে যখন খুব ছোটটাকে আমরা যখন বোঝাই তখন ডিএস বাই ডিটি কে বলি। আর এই পুরো জিনিসটাকে র ফিজিক্স বলো আর র মেকানিক্স বলো, এই ভদ্রলোককে বা এই ঘটনাটাকে আমরা বলি, বলতে পারবো কি বলা হয়? এই ভেলোসিটিটা কি বলবো? এটা তো একটা ভেলোসিটি, একে বলবো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বলতে পারলাম? সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তার মানে সেম ভাবে আর এর পরেরটা আমি দেখাবো না, জাস্ট আমি কনসেপ্টটা বলে দিই। তাহলে সেম ভাবে আমি তো বলতে পারি স্যার ইনস্ট্যান্টেনিয়াস, সেম ভাবে আমি তো বলতে পারি স্যার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, একই কনসেপ্ট। সেম ভাবে আমি বলতে পারি স্যার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যদি এরকম খুব নির্দিষ্ট টাইমের রেসপেক্টে যদি আমার ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হওয়ার ঘটনাটাকে যদি আমি বলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তার মানে নির্দিষ্ট টাইমের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জ হওয়ার ঘটনাটাকে আমরা বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। যাই হোক, এবার আমি একটু অ্যাক্সিলারেশন সম্পর্কে কিছু কথা বলে নিই। আচ্ছা অ্যাক্সিলারেশন বলতে কি বুঝো? অ্যাক্সিলারেশন সম্পর্কে কি বুঝো? সঙ্গে সঙ্গে গতিবেগ বাড়ে। ভেরি গুড স্যার। এই যে টাইমটা আপনি বলেছিলেন, একটা নির্দিষ্ট টাইমে একটা বডি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করছে, মানে একটা স্কেলার বর্তমান পাথকে ফলো করে একটা পজিশন থেকে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যাচ্ছে। তার মানে স্যার তার এটা তো হতে পারে যে টাইমের রেসপেক্ট ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, সবসময় যে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হবে এরকম তো কথা নয়। ডিসপ্লেসমেন্ট যখন চেঞ্জ হচ্ছে, আমি এটাও বলতে পারি স্যার তার টাইমের রেসপেক্টে তার ভেলোসিটিটাও চেঞ্জ হচ্ছে। এতে একটু আগে দেখালেন যে t1 টাইম, t2 টাইম, t3 টাইম, তার রেসপেক্টে স্যার s1 s2 s3, তার মানে স্যার ওখানে বলতে পারি তো স্যার টাইমের রেসপেক্টে আমরা ভেলোসিটিটাও চেঞ্জ হচ্ছে, মানে কোন জায়গায় v1 হতে পারে, কোন জায়গায় v2 হতে পারে, কোন জায়গায় v3 হতে পারে।
এই টাইমের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জ হওয়ার ঘটনাটাকে আমরা কি বলবো স্যার বডি অ্যাক্সিলারেশন। তার মানে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কি বলবো তুমি স্যার ডেল এস বাই ডেল টি, অর এই ডেল এস সরি ডেল ভি বাই ডেল টি অর ডেল ভি বাই ডেল টি অর ডিভি বাই ডিটি। এটা বলতে পারি না, এটা বলতে পারি কি পারি না, সবাই এগ্রি করছো? তার মানে স্যার চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, এটাও স্যার চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, এটাও স্যার ডিভি মানে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। এই ফেনোমেননটাকে আমরা কি বলছি বডি অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? এবার যখন অ্যাক্সিলারেশনের কথা আসছে, কেউ আমাকে একটু ক্লিয়ার করতে পারবে অ্যাক্সিলারেশন কত ধরনের হয়? স্যার অ্যাক্সিলারেশন তো খুব ইজি জিনিস, এটা তো ইজিলি বলে দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। প্রশ্ন হচ্ছে অ্যাক্সিলারেশন কত ধরনের? অ্যাক্সিলারেশন কত ধরনের হয়? এনিওয়ান? দুই ধরনের, কি কি? একটাই লিনিয়ার আর একটা রোটেশন। গতিবেগ বাড়বে, একটা গতিবেগ কমবে, মানে ত্বরণ আর মন্দন। না না না, ওটা নেচারের উপর ডিপেন্ড করছে, ওটা আমি আসছি না, ওটা পরে বলছি। নেচার স্যার এটা লিনিয়ার অ্যাক্সিলারেশন আর না 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 না, একদমই না, একদমই বলি স্যার দু ধরনের হয়, একটা হচ্ছে বডি অ্যাক্সিলারেশন আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ও কেন স্যার এরকম কথা কেন বললেন? কারণ হচ্ছে আমার অ্যাক্সিলারেশন দু ধরনের হতে পারে, একটা হচ্ছে বডির উপর আমি নিজে ফোর্স অ্যাপ্লাই করব, বডির উপর আমি নিজে থেকে ফোর্স অ্যাপ্লাই করব, বডি মোশনে আসবে, মোশনে আসবে মানে তার ভেলোসিটি থাকবে, ভেলোসিটি আসবে মানে টাইম উইথ রেসপেক্ট টু ভেলোসিটি চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হবে মানে অ্যাক্সিলারেশন আসবে। কি বললাম? আমি বডির উপর ফোর্স অ্যাপ্লাই করব, বডি ফোর্স অ্যাপ্লাই করা মানে বডি মোশনে আসবে, বডি মোশনে আসলে তার মোশন চেঞ্জ হবে, মোশন চেঞ্জ হবে মানে তার ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু টাইম, আর ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু টাইম মানে তার ভেলোসিটি চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হবে মানে ফাইনালি অ্যাক্সিলারেশন। বুঝতে পারলাম? নেক্সট, কোন একটা বডিকে আমি 10 তলা বাড়ির উপর থেকে ফেলে দেবো, উপর থেকে স্যার ফেলে দেবো মানে ছাদ ছড়িয়ে দেবো, বডিটা নিচের দিকে পড়তে থাকবে, এর জন্য কোনো ফোর্স অ্যাপ্লাই করেছি? হ্যাঁ স্যার ফোর্স অ্যাপ্লাই করেছি। কি ধরনের ফোর্স? স্যার বডি, মানে যে ফোর্সটাকে আমরা টাচ করবো না অথচ গ্র্যাভিটি নিচের দিকে গ্র্যাভিটেশন ফোর্স দ্বারা এই বডিটাকে টানছে, তাহলে সেখানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে মানে সেখানে বডি মোশনে আছে, সেখানে মোশন আছে মানে বডি সেখানে তার ভেলোসিটি আছে, সেখানে বডির ভেলোসিটি আছে মানে উইথ রেসপেক্ট টু ভেলোসিটি চেঞ্জ আছে, সেখানে ভেলোসিটি চেঞ্জ আছে মানে সেখানেও স্যার অ্যাক্সিলারেশন। বুঝতে পারলাম? তাহলে এখানে যে অ্যাক্সিলারেশন পাবো সেটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্যাটস ওয়াই এখানে অ্যাক্সিলারেশনটাকে আমরা বলবো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বুঝতে পারলাম? তার মানে বডি অ্যাক্সিলারেশন আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা গেছে, বোঝা গেছে? একটা হচ্ছে আমি নিজে থেকে ফোর্স অ্যাপ্লাই দেবো, এক্সটারনালি অ্যাপ্লাইড ফোর্স যখন আমরা দেব তখন বডির মধ্যে মোশন আসবে, মোশন আসা মানে ভেলোসিটি চেঞ্জ, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে ভেলোসিটি চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু টাইম, সেটা এখানে অ্যাক্সিলারেশন। আর যখন উপর থেকে কোনো বডিকে ফ্রি ফল করে দেবো আর নিচ থেকে কোনো বডিকে উপরের দিকে ছুড়বো, সেখানে যদি নিচ থেকে বডিকে উপরের দিকে ছুড়বো মানে সাধারণত উপর থেকে কোনো বডিকে নিচের দিকে ফেলবো, ঠিক আছে? তো তখন আমার বডি যে মোশনে আসছে কার জন্য আসছে? তুমি বলবে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে যেহেতু ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স বডি মোশনে আসছে, তাহলে ওখানে কোন অ্যাক্সিলারেশন কাজ করবে? তোমার কথা হবে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, বডি অ্যাক্সিলারেশনকে সাধারণত এ দিয়ে, স্মল এ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনকে সাধারণত জি দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার ভালো করে শোনো, তোমাদের মধ্যে কেউ একজন বললে যে স্যার একজন ইনক্রিজ করবে, একজন স্যার ডিক্রিজ করবে, তোমাদের মধ্যে কেউ একজন বলার চেষ্টা করছিল, মানে অ্যাকচুয়ালি নেচারটাকে বোঝাতে চেষ্টা করছিল, তোমাদের মধ্যে অ্যাকচুয়ালি কেউ নেচারটাকে বোঝাতে চেষ্টা করছে। সেই নেচার রেসপেক্টে আমরা আবার এই দুটো পার্টকে আমরা দুটো ভাগে ভাগ করি, বলতে পারবে? Sir, acceleration retardation. অ্যাক্সিলারেশন রিটার্ডেশন মানে যেটাকে বলবো ত্বরণ আর মন্দন। বুঝতে পারলাম? মানে একটাকে পজিটিভ করতে পারে, একটাকে নেগেটিভ করতে পারে। বুঝতে পারলাম? সেম ঘটনাটাই ঘটছে আমার গ্র্যাভিটেশনের ক্ষেত্রে। গ্র্যাভিটেশনের ক্ষেত্রে সেই একই ভাবে আমার দুটো ঘটনা ঘটছে। কি স্যার? একবার আমি নিচ থেকে উপরের দিকে ছুটছি আর একবার উপর থেকে নিচের দিকে আসছি, হ্যাঁ কি না? একবার স্যার নিচ থেকে উপরের দিকে ছুটছি বডিকে, আর একবার উপরের থেকে নিচের দিকে আসছে। আমাকে কেউ বলতে পারবে কোনটা ন্যাচারালি হচ্ছে আর কোনটা এগেইনস্টে হচ্ছে? কোনটা ন্যাচারালি হচ্ছে? আমি যখন নিচ থেকে উপরের দিকে ছুটেছি মানে একবার আমার ডাউনওয়ার্ড, এটা ধরো আপওয়ার্ড হয়েছে, এটা আপওয়ার্ড আর এটা স্যার ডাউনওয়ার্ড। কোনটা ন্যাচারালি আর কোনটা ফোর্সফুলি? ডাউনওয়ার্ডটা ন্যাচারালি, আপওয়ার্ডটা ফোর্সফুলি আর ডাউনওয়ার্ডটা ন্যাচারালি। ঠিক আছে? তো এখানের ক্ষেত্রে কনসিডার হচ্ছে, এটা মনে রাখবে, সবসময় মনে রাখবে, যেটা ন্যাচারালি, নেচারের সাথে আসে মানে ন্যাচারালি নামে, সেটাকে আমরা এখানে পজিটিভ ধরবো, মানে ডাউনওয়ার্ডটাকে আমরা পজিটিভ ধরবো, আর যেটা আমরা ফোর্সফুলি করছি সেটাকে আমরা নেগেটিভ। বুঝতে পারলাম? তার মানে এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। ক্লিয়ার? সাইন কনভেনশন বোঝা গেছে দুটো জিনিস। চলো নেক্সট।
আচ্ছা, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন সব হয়ে গেল। একটা জিনিস তোমাদের সিলেবাসে নেই কিন্তু আমি একটুখানি বলে দিতে চাই। তোমরা এতদিন অবধি যেটা জেনে এসছো সেটা কি, যে স্যার ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। কিন্তু আচ্ছা, ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে অ্যাক্সেলারেশন টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়নি, তাই তো? তোমরা যা কিছু পড়েছো ক্লাস 11 অবধি যতটুকু পড়েছো, তোমরা 11 সায়েন্সে যতটুকু পড়েছো বা ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ার অবধি যতটুকু পড়েছো, অ্যাক্সেলারেশন কিন্তু চেঞ্জ করেনি, তুমি ভেলোসিটিকে চেঞ্জ করেছো। তার মানে কি বলতে পারি তো অ্যাক্সেলারেশন ইউনিফর্ম? এটা বলতে পারি না। মানে অ্যাক্সেলারেশন যেটা আছে স্যার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। কিন্তু আমি এটা যদি বলি যে স্যার এবার আমি তোমাকে যদি বলি যে অ্যাক্সেলারেশন টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে পারে, হতে পারি না? অ্যাক্সিলারেশন ও টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে কি পারে না? জাস্ট জেনে রাখো, টার্মিনোলজিটা জাস্ট জেনে রাখো, আউট অফ সিলেবাসের জিনিস। এই ভদ্রলোককে আমরা বলি জার্ক। কেউ শুনেছো জার্ক টার্মটা? কেউ শুনেছো? হ্যাঁ স্যার। তো অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু টাইম, মানে অ্যাক্সিলারেশন যখন টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে সেই ঘটনাটাকে বা সেই ঘটনাটাকে বলি জাস্ট। যাক, এইটুকু জেনে রাখো, আর বেশি সেরকম কিছু আমাদের জানার দরকার নেই। নেক্সট, এরপরে আমাদের আচ্ছা, যদি স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে তো সবাই মোটামুটি? অসুবিধা কিছু নেই তো? হ্যাঁ স্যার পার। চলো এবার একটা কথা বলছি। একটা বডি মনে করো 10 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করলো, মানে বডিটা যে মোশনে এলো, মোশনটা শুরু করেছে 10 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে। আর বডিটা যেখানে গিয়ে থামলো, এটা ইনিশিয়াল পয়েন্ট ধরে নাও এ, আর এটা ফাইনাল পয়েন্ট ধরে নাও বি। বডিটা যে পয়েন্টে গিয়ে থামলো সেটা যদি বি পয়েন্ট হয়, ধরে নাও বি পয়েন্টে যখন থামছে ঠিক থামার আগের পজিশনে তার ভেলোসিটি যদি v2 হয়, সেই ভেলোসিটি ধরে নাও এখন কমে গিয়ে 4 মিটার পার সেকেন্ড হয়েছে। তার মানে তোমাকে কেউ জিজ্ঞেস করে আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি কত, তুমি তখন বলবে স্যার 10 মিটার পার সেকেন্ড। আর তোমাকে যদি কি বলে আচ্ছা ফাইনাল ভেলোসিটি কত, তুমি তখন কি বলবে স্যার 4 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাকে যদি কি বলে আচ্ছা চেঞ্জ ইন ভেলোসিটি কত, ডেল ভি কত, তুমি তখন কি বলবে স্যার আমরা সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি। তার ফাইনাল কত ছিল স্যার 4 ছিল, ইনিশিয়াল কত ছিল স্যার 10 ছিল। তাহলে তোমাকে যদি বলে এখানে অ্যাক্সিলারেশন কত, তুমি তখন কি বলবে স্যার আমরা জানি ডেল টি ডিভাইডেড বাই টি বা ডেল টি ডিভাইডেড বাই ডেল টি, এটা হয়ে যাচ্ছে আবার অ্যাক্সিলারেশন। তার মানে এই অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু, আমি এটা বলতে পারি কি স্যার 4 মাইনাস 10 ডিভাইডেড বাই, ধরো এই টোটাল ঘটনাটা ঘটতে টাইমের ডিফারেন্স হয়েছে 3 সেকেন্ড। তার মানে এই এটাকে যদি ডিভাইডেড বাই 3 করি, মানে এখানে কত আসছে স্যার মাইনাস 6 বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। কি বলতে পারবে এখানে মাইনাস আসার মানেটা কি? স্যার স্লো ডাউন। ডেল ভি বাই ডেল টি, হ্যাঁ না আমি মাইনাস ডেল সাইনটার ভি কথা বাই বলছি। ডেল টি হবে। হ্যাঁ ডেল ভি বাই ডেল টি, আমি সেটা বলছি না। আমি বলতে সরি, ও আচ্ছা লেখার কথাটা বলছি। না স্যার না, আরে না লেখাটা এখানে ডেল ভি বাই ডেল টি ঠিক বলেছো, ডেল ভি বাই ডেল টি আমি ডেল টি লিখে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, এটা যদি অ্যাক্সিলারেশন স্যার হয় মাইনাসটা মানে বোঝাচ্ছি স্যার, মাইনাস মানে স্যার ওটা স্যার স্লো ডাউন হচ্ছে। হ্যাঁ মানে ডিক্রিজ হয়ে যাচ্ছে, তার ভেলোসিটিটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, হ্যাঁ দ্যাটস ওয়াই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা নেগেটিভ আসছে। বুঝতে পারলাম? জাস্ট এটা একটু মাথায় রাখো। যাই হোক, মোটামুটি যতটুকু বললাম বেসিক মোটামুটি সব ধরনের জিনিস ক্লিয়ার হয়ে গেছে আমাদের, আশা করি কোনো কিছু বাকি নেই। এরপরে আমাদের আসছে মহা অস্ত্র। মহা অস্ত্র কি জিনিস সেখানে এবার আমরা আসবো। দাঁড়াও একটুখানি পেজটা আমি সাইড করে নিই, তাহলে বুঝতে অসুবিধা হবে। এবার আমরা আসবো মহা অস্ত্র। সেই অস্ত্রটা কি স্যার? সেই অস্ত্রটা হচ্ছে এরকমই, স্যার এই বেসিক কনসেপ্ট আমাদের মানে এবিসিডি যদি আমাদের ভালো করে শেখা হয়ে যায়, এরপর যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে স্যার এই এবিসিডি গুলোকে কাজে লাগিয়ে আমাদের স্যার কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তৈরি হয়েছে। আমি শুরুতেই বলেছিলাম, শুরুর দিন থেকে বলে আসছি, তুমি ফিজিক্স পড়ো, মেকানিক্স পড়ো, স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ো, ম্যাথামেটিক্স পড়ো, যাই করো, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এখানে কোনো ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু এসব আমরা ইউজ করি। তো এখানেও ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, আমি সেই ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজের কিছু এক্সপ্রেশনকে আমি একটুখানি সব ডিফাইন করবো না, একটা দুটো জাস্ট ডিফাইন করে দেবো, করে এবার আমি একটুখানি তার দিকে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের দিকে এবার একটুখানি দৌড়ানো শুরু করবো। চলো এক এক করে আসছি। আচ্ছা, একটা বডি ভালো করে বুঝো, সব ডেরিভেশন গুলো দেখাবো না, জাস্ট একটা দুটো দেখিয়ে দিই যাতে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়, ছোটবেলাকার জিনিসগুলো একটু মনে পড়ে যায়।
একটা বডি শুরুতে এ পজিশনে ছিল, এখন বি পজিশনে চলে গেছে, অবশ্যই সেটা স্ট্রেট লাইন বরাবর গেছে, এটা নিয়ে বলার বিষয় নয়, এটা একদম basic জিনিস। যখন এই যাত্রাটা শুরু করেছিল তখন তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল সাপোজ ধরে নাও ইউ, আর যখন এই যাত্রাটা শেষ করবে 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 একদম জিরো হওয়ার আগে তার তখন ভেলোসিটি ছিল সাপোজ ধরে নাও ভি। বুঝতে পারলাম? আর এই যাত্রা শুরু করে শেষ করা অবধি টোটাল টাইম লেগেছে সাপোজ ধরে নাও টি। তাহলে এখানে আমাকে বলতে পারবে এখানে অ্যাক্সিলারেশন কত হবে? এনিওয়ান? একটু দেখালাম, অ্যাক্সিলারেশন কত হবে? V minus U by T. v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমি কি এটা বলতে পারি স্যার আপনি যদি এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে এর সাথে যদি টি কে গুণ করে দেন তার মানে স্যার এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি স্যার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। বলতে পারি কি পারি না? এগ্রি করছো? Yes, sir. দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স। এই যে এক্সপ্রেশনটা যেটা লিখলাম এটাই ম্যাথামেটিক্সের ল্যাঙ্গুয়েজ, যেটা ফিজিক্সে ইউজ হতে পারে, মেকানিক্সে ইউজ হতে পারে, বা যে কোনো টেকনিক্যাল সাবজেক্টে ইউজ করা যেতে পারে। তাহলে এখানে এই যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা পেলাম, এটা যদি বাংলায় তোমাকে যদি গদ্য বাংলায় যদি তোমাকে বুঝতে হয় তুমি কি বলবে? স্যার আপনার যদি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এ, কোনো বডির মধ্যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যদি ভ্যালু এ হয়, টোটাল বডিটা যাত্রা শুরু থেকে যাত্রা শেষের মধ্যে টোটাল টাইম যদি টি হয়, আর বডিটার যদি ইনিশিয়াল ভেলোসিটি বা ইনিশিয়াল গতিবেগ যদি বডিটার যদি ইউ হয়, তাহলে তার ফাইনাল ভেলোসিটি ভি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ইউ প্লাস এ ইনটু টি। বলতে পারলাম কি পারলাম না? ভি যদি ফাইনাল ভেলোসিটি আমাকে যদি জানতে হয়, আমি যদি শুধুমাত্র তার অ্যাক্সিলারেশন কতটা টাইম লেগেছে আর ইনিশিয়াল ভেলোসিটি কত যদি আমি জানি, তাহলে কিন্তু তার আমি ফাইনাল ভেলোসিটি ভি আমি বার করে দিতে পারবো। সিমিলারলি কোনো বডির যদি ফাইনাল ভেলোসিটি আমি জানি, কোনো বডির যদি অ্যাক্সিলারেশন আমি যদি জানি, কোনো বডির যদি টি আমি জানি, তাহলেও আমি কিন্তু স্যার ইউ বার করে দিতে পারবো। এট দ্য সেম টাইম কোনো বডির যদি আমি ভি জানি, কোনো বডি যদি ইউ জানি, কোনো বডি যদি টি জানি, তাহলে কিন্তু আমি এ বার করে দিতে পারবো। তার মানে এই যে চারটে টার্ম এখানে দিয়েছি, এই চারটের মধ্যে যে কোনো তিনটে যদি তোমার কাছে নোন হয়ে যায়, তুমি কি একখানা ভ্যালু বার করতে পারবে কি পারবে না? যে কোনো তিনটে যদি তোমার কাছে নোন হয়ে যায়, তুমি আর একখানা আননোন জিনিসের ভ্যালু তুমি বার করতে পারবে কি পারবে? সবাই এগ্রি করছো? পারবে তো? হ্যাঁ স্যার। এবার আমি বললাম কোন একটা বডি রেস্ট থেকে যাত্রা শুরু করেছে, কোন একটা বডি রেস্টে ছিল সেখান থেকে যাত্রা শুরু করেছে, তার মানে তার ইনিশিয়াল তার ভেলোসিটি কত হওয়া উচিত ছিল? ইনিশিয়াল ভেলোসিটি তার 0 হওয়া উচিত ছিল, নাকি না? যদি আমি এরকম ভাবনাটা করি যে বডিটা রেস্ট থেকে যাত্রাটা শুরু করেছে, তাহলে সেক্ষেত্রে তার ভি এর ভ্যালু কত হবে? এনিওয়ান? ভি এর ভ্যালু কত হবে? তুমি বলছো স্যার 0 প্লাস 80, তাহলে কত হয়ে গেল? স্যার ভি ইজ ইকুয়াল টু এ ইনটু টি। বোঝা গেছে কি বোঝা যায়নি? ক্লিয়ার? আচ্ছা, একটু আগে আমি বলেছিলাম যে স্যার যখন কোনো বডির ভেলোসিটি কম থেকে বেশির দিকে যায়, তখন জেনারেলি আমরা যেটা এ পাই, এ ক্যান বি টার্ন অ্যাজ প্লাস এ অর পজিটিভ এ, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন। আর যখন স্যার শুরুতে আমার ভেলোসিটি ভ্যালুটা বেশি ছিল, আস্তে 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 স্যার ডিক্রিজ হয়ে গিয়ে ভেলোসিটিটা আমার কমে গেছে, তখন যে ভেলোসিটিটা আমার নেচারটা থাকে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? স্যার ম্যাগনিটিউড যতই একো, কিন্তু আমরা নেচারটা হয়ে যায় নেগেটিভ বা রিটার্ডেশন বা যেটাকে আমরা বলি মন্দ। তাহলে তাই যদি হয়, তার মানে এখানে আমাকে একটা জিনিস বলতে পারবে স্যার এখানে যদি ঘটনাটা আমার ওইরকমই একটা ঘটতো, মানে রিটার্ডেশনের ঘটনা যদি ঘটতো, মানে ধরে নিন স্যার শুরুতে আমার ভেলোসিটি যা ছিল, ফাইনালে তার ভেলোসিটি অনেক কম আছে, মানে ফাইনাল ভেলোসিটি অনেক কম আছে। তাহলে এখানে আমার দেখা যাবে অ্যাক্সিলারেশন দেখা যাবে না রিটার্ডেশন দেখা যাবে? এখানে আমার অ্যাক্সিলারেশন দেখা যাবে না রিটার্ডেশন দেখা যাবে? মানে আমি বলতে চাইছি ধরে নাও ইউটা বেশি আছে, ভিটা কম আছে। Sir, retardation. রিটার্ডেশন হবে। তাহলে রিটার্ডেশনের ক্ষেত্রে আমরা এটাকে কি নেব? স্যার এ ক্যান বি কনসিডার্ড মাইনাস এ, তো আর কিছু না, ম্যাগনিটিউড তো আমরা কি থাকে শুধু ভ্যালুটা মাইনাস হয়ে যায়। তাহলে তখন আমার বলতে পারবে কেউ
আমার এই ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজটা কি হবে, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজটা তখন কিভাবে রিপ্রেজেন্ট করব? তখন বলবে স্যার ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এ ইনটু টি। তুমি স্যার এটা কি করে দিলে? কিচ্ছু না, আগের ইকুয়েশনে এ এর জায়গায় মাইনাস এ পুট করে দাও। কি করব স্যার? আগের ইকুয়েশনে এ এর জায়গায় মাইনাস এ, তাহলে এটা আমার আউটপুট বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? দেখো যতটুকু পড়াচ্ছি তত নিট অ্যান্ড ক্লিয়ার তো? বলবে আমাকে যে না স্যার অসুবিধা হচ্ছে, সেবার স্যার কোনো হ্যাঁ, স্যার। একদম নিট অ্যান্ড ক্লিন, যেন সবার কাছে যেন জল মতন ক্লিয়ার থাকে। আমি ধরে ধরে করাচ্ছি, যার মানে হচ্ছে এটাই যে তোমাদের একদম গোড়া থেকে যা কিছু আছে ঝালিয়ে নেওয়া, যারা কারো যদি জানা থাকে তার ঝালিয়ে যাচ্ছে, আর যার যদি একটুখানি ভুলে গিয়ে থাকো তার নতুন করে ঝালাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মধ্যে কথা। চলো নেক্সট। আর একটা দেখাই, ঠিক আছে? সব দেখানো পসিবল না, একটা দেখাই জাস্ট। ধরো একটা বডি, একটা পার্টিকেল স্যার এ পজিশন থেকে যাত্রা শুরু করেছে, আর স্যার বি পজিশনে গিয়ে যাত্রা শেষ করেছে। আগের মতো সে স্টেট লাইন পাথকে ফলো করছে, ভালো কথা। তার ইনিশিয়াল ভেলোসিটি স্যার ইউ দিয়ে শুরু করেছিল, আর তার ফাইনাল ভেলোসিটি স্যার ভি দিয়ে শুরু করেছিল, মানে ভি তে গিয়ে শেষ হয়েছিল। মানে তার ফাইনাল ভেলোসিটি যখন শেষ করার আগে তার ফাইনাল ভেলোসিটি ছিল ভি। টোটাল টাইম লেগেছে টি। টোটাল টাইম লেগেছে টি। আচ্ছা একটু আগে একটা কথা বলেছিলাম, যদি ভেলোসিটি সেম না হয়, ভেলোসিটি যদি আমার সেম না হয় টাইম টু টাইম, তার মানে আমি বলতে পারি তাতে টোটাল ভেলোসিটি কেউ যদি জিজ্ঞেস করে এই পুরো যাত্রা পথটাতে বা এই মুভিং কন্ডিশনটায় বা এই পুরো মোশনটার মধ্যে ভেলোসিটি, যদি সিঙ্গেল ভেলোসিটি কেউ তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা ভাই ভেলোসিটি কত হবে, তোমার তখন কি বলা উচিত ছিল? বলেছিলাম ভেলোসিটি কি বলা উচিত ছিল? তুমি বলবে স্যার ইউ আর ভিটা চেঞ্জ হয়েছে কেন? স্যার ডিফারেন্ট ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট মানে ডিফারেন্ট টাইমের রেসপেক্ট টু ডিফারেন্ট ডিসপ্লেসমেন্ট দেখা দিচ্ছে, তার জন্য তার ভেলোসিটি চেঞ্জ হয়েছে। তাহলে আমি বলতে পারি স্যার এই যে ভেলোসিটি আমি পাবো এখানে, ভালো ইন্টারনাল কনসেপ্ট, একদম ভেতরকার জিনিস বলছি। তার মানে স্যার এখানে ভেলোসিটিটা আমি বেসিক্যালি কনসিডার করতে পারি কি অ্যাজ এ অ্যাভারেজ ভেলোসিটি স্যার, যেহেতু এখানে ভেলোসিটিটা এক নয়, সেম নয়। ভেলোসিটিটা যেহেতু সেম নয়, তার মানে এটা বলতে পারি স্যার এখানকার ভেলোসিটি যেটা পাবো সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাভারেজ ভেলোসিটি, হ্যাঁ কি না? তাহলে অ্যাভারেজ ভেলোসিটির ভ্যালু কত হবে? এনিওয়ান, এই অ্যাভারেজ ভেলোসিটির ভ্যালু কত হওয়া উচিত এখানে? এখানে যতটুকু আমি দেখিয়েছি পিকচারে, সেই অনুযায়ী অ্যাভারেজ ভেলোসিটির ভ্যালু কত হওয়া উচিত? এনিওয়ান? So del S by del T. আবার ডেল এস বাই ডেল। তুমি এখানে এনি নিউ ভি মাইনাস ইউ বাই টি। আরে বাপ রে বাপ, কি এত ডিটেইলসে কেন যাচ্ছ? একদম সোজা জিনিস, D একদম plus U by 2. একদম ভি প্লাস ইউ বাই টু, এত জটিল করার দরকার নেই। D plus U by 2. ভি প্লাস ইউ বাই টু বা ইউ প্লাস ভি বাই টু, এত জটিল কেন করছো? আমি একটু আগে কি বললাম, S1 T1 S2 T2, তাহলে ওটাকে সাম করে যখন ডিভাইড করছো, তার মানে অ্যাভারেজ ভেলোসিটি যখন তুমি বার করবে, ব্যাপারটা তো একই স্যার, এটা V1 আছে V2 আছে, তাহলে ডিফারেন্ট ভেলোসিটি, তার মানে এটাকে ম্যাথমেটিক্যালি যদি তোমাকে দেখাতে হয় স্যার শুরুতে এক ভেলোসিটি শেষে এক ভেলোসিটি, তাহলে এদের মধ্যবর্তী থ্রু আউট যদি ভেলোসিটি একটাই সিঙ্গেল ভেলোসিটি দেখাতে হয়, তাহলে আমি বলতে পারি স্যার শুরুতে যা ছিল শেষে যা ছিল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিন, তাহলে তোমার অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে স্যার অ্যাভারেজ ভেলোসিটি এখানে ইউ প্লাস ভি বাই টু, আর কিচ্ছু না, একদম পিওর ম্যাথমেটিক্স, একদম বেসিক অ্যালজেব্রিক অপারেশন, আর কিচ্ছু না। নেক্সট। আচ্ছা স্যার তাই যদি হয়, স্যার তাই যদি হয় তাহলে আমাকে একটা জিনিস বলুন, এখানে তো আপনি বলে দিয়েছেন যে অ্যাক্সিলারেশন বডির মধ্যে অ্যাক্সিলারেশন যেটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তাহলে স্যার আমাকে একটা কথা বলুন, আমি যে কোনো একটা জায়গায় যে কোনো একটা পজিশন, আমি ধরুন সেই পজিশন থেকে 1 সেকেন্ড পরে, ধরুন স্যার 1 সেকেন্ড পরে আমি জানার চেষ্টা করছি যে তার অন্তিম বা ফাইনাল ভেলোসিটি কত। ভালো করে বুঝুন, আমি যে কোনো একটা পজিশন থেকে আমি চেষ্টা করছি তার 1 সেকেন্ড পরে ভেলোসিটি কত হওয়া উচিত। তুমি কি জানো? স্যার ভেলোসিটি ইজ ইকুয়াল টু u প্লাস এটি, হ্যাঁ কি না? ভেলোসিটি ইজ ইকুয়াল টু u প্লাস এটি, তার মানে 1 সেকেন্ড পরে তার ভেলোসিটি যদি v1 হয়, তার মানে v1 এর ভ্যালু কত হবে? কি বলবে স্যার u প্লাস এ, হ্যাঁ কি না? কোন একটা পার্টিকুলার পজিশন থেকে তার পরের 1 সেকেন্ডে তার ফাইনাল ভেলোসিটি কত হবে? তুমি তখন কি বলবে? স্যার একটু আগে তো শিখিয়েছিলেন v u প্লাস এটি, তাহলে সেখানে t এর জায়গায় এটা কি করে পেলাম? কি যদি বুঝতে না পারে আমরা বুঝবি স্যার t এর জায়গায় 1 পুট করে দিয়েছে, সেখান থেকে আমি পেয়ে গেছি v1 u প্লাস এটি, তাই না? নেক্সট। সেম ভাবে তোমাকে যদি বলি যে কোনো একটা পজিশনে দাঁড়িয়ে আছো, তাহলে তার আগের 1 সেকেন্ড আগে তার ভেলোসিটি কত ছিল? কি হওয়া উচিত? তার 1 সেকেন্ড আগে তাহলে তার ভেলোসিটি কি হওয়া উচিত? বা এইভাবে যদি বুঝতে না পারো, তার মানে এটা মনে করো যে একদম ফাইনাল পয়েন্টে পৌঁছে গেছি, ফাইনাল পয়েন্টে পৌঁছানোর ঠিক 1 সেকেন্ড আগে তার ভেলোসিটি কত হওয়া উচিত?
শুরুর দিকে আমি যে কোনো একটা পজিশন থেকে যখন পরের পয়েন্টে যাচ্ছি তখন ইনিশিয়াল ভেলোসিটি থেকে পরের পয়েন্টে যাচ্ছি ইউ প্লাস এটি, তাহলে ফাইনাল পয়েন্ট থেকে যদি ইনিশিয়াল পয়েন্টের দিকে আসি, ভালো করে বোঝো, আমি এই বি তে আছি, মনে করো বি তে আছি, এবার বি থেকে এর দিকে তাকিয়ে দেখছি, আমি 1 সেকেন্ড পিছনে তাকিয়ে দেখছি তার ভেলোসিটি কত, কত হওয়া উচিত? এনিওয়ান? স্যার টি মাইনাস 1। না, U minus A. ভি মাইনাস U minus ভি মাইনাস এ, ভেরি গুড। কেন স্যার, কেন? ও কারণ হ্যাঁ, এখানে হচ্ছে স্যার পিছন দিক থেকে আমি দেখুন, সামনের দিক থেকে পেছন দিক থেকে একদম ফাইনাল পয়েন্ট থেকে আমি ইনিশিয়াল পয়েন্টের দিকে তখন তাকাচ্ছি, তখন কি আমি এটা বলতে পারি যে স্যার আমার জেনারেলি কি হবে, জেনারেলি যদি অ্যাক্সিলারেশন হয় জেনারেলি কি হবে স্যার, প্রথমে কম দ্বিতীয়তে বেশি, ভেলোসিটি কি হওয়া উচিত স্যার, প্রথমে কম হবে দ্বিতীয়তে বেশি হবে, তাহলে এবারে দ্বিতীয় বেশি থেকে কমের দিকে যাচ্ছি, তার মানে অ্যাক্সিলারেশন আমার নেগেটিভ হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা স্যার, এখানে 1 সেকেন্ড কনসিডার করেছেন, তাই জন্য এখানে টি এর ভ্যালু 1 হয়েছে। আর দ্বিতীয় কথা স্যার, এখানে ইউ কার কনসিডার করেননি, কারণ আমি ভি যখন ফাইনাল পজিশনে আছি তখন তো ভি থেকে আমি ইউ এর দিকে যাচ্ছি, তাই জন্য আমার তখন ইনিশিয়াল ভেলোসিটি আমার ভি হবে। যাই হোক, এত অবধি যদি বুঝতে পারো তাহলে এবার আমাকে একটু বলতে পারবে এই যে দুটো জিনিস পেলাম স্যার, 1 সেকেন্ড পরে আর ওদিকে 1 সেকেন্ড আগে, তাহলে এই দুটো এর এভারেজ ভেলোসিটি কত হবে? তুমি চেক করছো, ক্রস ভেরিফাই করছো, আর কিছু না, যে তুমি যেটা ধরেছিলে সেটা ঠিক কিনা, 1 সেকেন্ড পরে আর 1 সেকেন্ড আগে নিয়ে তুমি দেখছো যে তুমি যে এভারেজ ভেলোসিটি ধরেছিলে সেটা ঠিক কি ঠিক না। তাহলে এখানে বলো তো কি হবে? তুমি বলবে স্যার এখানকার এভারেজ ভেলোসিটি বলতে এটাই বোঝায় স্যার v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, হ্যাঁ কি না? এর এভারেজ ভেলোসিটি বলতে এটাই বোঝায়। চেক করে নাও তুমি যেটা ধরেছিলে শুরুতে সেটাই কেন। এর মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি দুম করে v1 প্লাস v2 কি করে লিখলেন? আপনি এবার এখান থেকে দেখো, দেখো একদম কোর জায়গা থেকে দেখাচ্ছি। তাহলে দেখো তুমি এখানে কত ধরেছিলে, 1 সেকেন্ড পরে কত ধরেছিলে? তুমি বলবে স্যার u প্লাস a। আর 1 সেকেন্ড এত কত ধরেছিলে? তুমি বলবে স্যার প্লাস b মাইনাস a। তাহলে হোল ডিভাইডেড বাই 2 যদি করো, দেখো তো স্যার a কেটে গেল, কেটে গিয়ে কত পড়ে রইল, কেটে গিয়ে কত পড়ে রইল স্যার u প্লাস v ডিভাইডেড বাই 2। বুঝতে পারলে? তার মানে আমি যে ওটা মুখস্থ করিনি বা তোমরা যে এটাকে জাস্ট মনে রাখতে হয় তাই ভাবে পারছো তা নয়, তুমি এখানে আরো ইন্টারনালি তুমি অ্যানালাইসিস করে এটা দেখিয়ে দিলে বা তুমি এটা বুঝিয়ে নিলে যে স্যার যে কোনো পজিশনে আপনি যদি তার অ্যাভারেজ ভেলোসিটিটাকে কনসিডার করার চেষ্টা করেন তার ভালো কিন্তু একই আসবে। ওই জন্য আমরা শুরুতে কি বললাম যে এটা অ্যাভারেজ ভেলোসিটি, ভালো করে বুঝো কি বলছি, প্রত্যেকটা লাইনের এখানে মানে আছে। এখান থেকে যখন কোশ্চেন তুলবে না তখন হকচকিয়ে যাবে, আমি বলছি বারবার করে ভালো করে দেখো। তার মানে অ্যাভারেজ ভেলোসিটি আপনি যেটা শুরুতে লিখে দিয়েছিলেন u প্লাস v ডিভাইডেড বাই 2, আর অ্যাকচুয়াল ফান্ডাটা হচ্ছে স্যার এটা, তার অ্যাকচুয়াল ফান্ডা হচ্ছে স্যার এটা। বুঝতে পারলাম? ক্লিয়ার? আর ফান্ডা নিয়ে লাভ নেই, এবার আসি পরের জায়গাতে। বোঝা গেছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? চলো, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ভেলোসিটি মানে কি? এতক্ষণ তো পড়াচ্ছি একই জিনিস, ভেলোসিটি মানে কি? কথায় বলো, ওয়ার্ডে বলো, ইন টার্মস অফ ওয়ার্ডস কি বলবে? স্যার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, তাই না? এটা বলবে কি বলবে? চলো তাই। আচ্ছা এখান থেকে আমি যদি একটুখানি এটাকে সিম্বলাইজ করি তাহলে আমি বলতে পারি কি স্যার, ভেলোসিটি যদি ভি হয়, ডিসপ্লেসমেন্ট যদি এস হয়, আর টাইম যদি টি হয়, তাহলে আমার সম্পর্ক এরকম দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না? সবাই এগ্রি করছো? তাহলে এখান থেকে বলো তো, আমি যদি বলি এখানে ডিসপ্লেসমেন্ট কত, তুমি তখন কি বলবে? তোমাকে যদি বলি বডির ডিসপ্লেসমেন্ট কত, তুমি তখন কি বলবে? এনিওয়ান? VT. চলো নেক্সট। আচ্ছা চলো, তার মানে স্যার এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু আপনার ভেলোসিটি ইনটু টাইম। আচ্ছা তোমরা যদি বলি যে টোটাল ডিসপ্লেসমেন্ট এস হয়েছে আর পুরো বডিটার মধ্যে কি চেঞ্জ হয়েছে, 5 বার চেঞ্জ হয়েছে, 6 বার চেঞ্জ হয়েছে, 7 বার চেঞ্জ হয়েছে, 8 বার চেঞ্জ হয়েছে, 9 বার চেঞ্জ হয়েছে, 100 বার ভেলোসিটি চেঞ্জ হয়েছে উইথ রেসপেক্ট টু টাইম, আমার জানার দরকার নেই। আমাকে বলো সিঙ্গেল ভেলোসিটি কত আর কত টাইম লেগেছে, আমি তোকে এটা যদি বলি বডির টোটাল ডিসপ্লেসমেন্ট এত আর বডির টাইম লেগেছে এত, আর আমাকে বলো বডির টোটাল ভেলোসিটি কত ছিল বডির মধ্যে থ্রু আউট এই পুরো মোশনটা কমপ্লিট করতে বা এই পুরো বডিটা মুভ করতে টোটাল তার মধ্যে ভেলোসিটি কত ছিল, তোমার তখন আউটপুট কি হওয়া উচিত ছিল বা তোমার বলা কিছু ছিল? স্যার তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আপনার টোটাল ডিসপ্লেসমেন্ট হতে, আপনার স্যার টোটাল ডিসপ্লেসমেন্ট হতে আপনাকে যদি একটা সিঙ্গেল ভেলোসিটি কনসিডার করতে হয় তার মানে ইট মাস্ট বি ভি এভারেজ ইনটু আপনার টোটাল টাইম টি, হ্যাঁ কি না? সবাই এগ্রি করছি? আমাকে যদি একটা সিঙ্গেল ভেলোসিটি বোঝাতে হয় পুরো থ্রু আউট বডিটার ডিসপ্লেসমেন্ট বোঝাতে গেলে
তাহলে আমি বলতে পারি স্যার টোটাল আপনার যেটা অ্যাভারেজ ভেলোসিটি, সেই অ্যাভারেজ ভেলোসিটি টোটাল টাইম দিয়ে যদি গুণ করেন তাহলে তো আমরা টোটাল যে ডিসপ্লেসমেন্ট সেটা আপনি পেয়ে যাবেন, হ্যাঁ কি না? এটা সবাই এগ্রি করছো? তাহলে এখান থেকে আমার একটা জিনিস বলো তো, এবার ভ্যালু বসিয়ে বলো আমাকে। তাহলে এস এর ভ্যালু আমি কি পেতে পারি ওখান থেকে? এস ইজ ইকুয়াল কি বলতে পারি স্যার? একটু আগে তো আপনি বার করেছিলেন ভি অ্যাভারেজের ভ্যালু কত, অ্যাভারেজ ভেলোসিটি কত, দুভাবে দেখিয়েছি, 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড আগে দিয়ে দেখিয়েছি আর শুরুতে নরমাল লিখে দিয়েছিলাম। কত হবে কি বলবে স্যার? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 আর ইনটু কত টোটাল টাইম, হ্যাঁ কি না? টোটাল টাইম টি। নেক্সট তাহলে এস ইজ ইকুয়াল টু, এবার ভালো করে শুনুন, আমি এইভাবে লিখতে পারি স্যার 2 এদিকে ইনটু টি আর এদিকে স্যার ইউ প্লাস ভি। হ্যাঁ স্যার ওটাই তো লিখেছেন, অসুবিধা তো কিছু নেই। ভালো কথা, ভালো কথা। তাহলে স্যার এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস, এটা স্যার আপনি তো শুরুতেই প্রমাণ করে দিয়েছিলেন যে কোনো বডির ফাইনাল ভেলোসিটি বা অন্তিম ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এ ইনটু টি, মানে বডির অ্যাক্সেলারেশন এ ইনটু টোটাল টাইম টি ইনটু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ইনিশিয়াল ভেলোসিটি ইউ। এটা বলতে পারি কি পারি না? আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটিটা শিখেছি কি শিখিনি একদম শুরুতে? তাহলে এখানে ভি এর জায়গায়, এখানে ভি এর জায়গায় তুমি যদি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি যদি পুট করে দাও তাহলে এখানে কত হবে? তুমি বলবে স্যার ইউ প্লাস এটি, থাকি না? তাহলে এখান থেকে কি আসছে দেখো, তার মানে ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ইউ করলে কত হয়? তুমি বলবে স্যার 2u ডিভাইডেড বাই 2 আর প্লাস এটি ডিভাইডেড বাই 2 কত হয়? স্যার এটি ডিভাইডেড বাই 2। চলো তাহলে এখান থেকে তোমার ফাইনাল আউটপুট কি এলো গো? ফাইনাল আউটপুট কি এলো? সরি 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 একটা ভুল একটা করে টি দিয়েছি। মাল্টিপল ছিল। হ্যাঁ টোটালের সাথে টি গুণ ছিল, দেখছো এখানে টি গুণ ছিল, এখানেও কি হবে স্যার টি গুণ হবে। যাই হোক বলো টোটাল আউটপুট কি এলো? স্যার এখানে হয়ে গেল 2 2 এ কেটে দিন আর ইউ এর সাথে টি গুণ করলে হয়ে গেল স্যার ইউটি প্লাস এদিকে হাফ, এদিকে হয়ে গেল হাফ আর এদিকে স্যার টিটা গুণ করে দিলে কত হয়ে যায় স্যার এ টি স্কয়ার। বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে ফাইনাল আউটপুট তুমি কি পেলে? কোনো একটা পার্টিকুলার মোশনে থাকা বডির যদি আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে হয়, যদি আমি টোটাল টাইম জানি, যদি বডির মধ্যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ভ্যালু আমি যদি জানি আর বডির যদি ইনিশিয়াল ভেলোসিটি আমি জানি, তাহলে এই তিনটেকে কাজে লাগিয়ে আমি বডির কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা আমি বার করে দিতে পারবো। সবাই এগ্রি করছো? সবাই এগ্রি করছো? ক্লিয়ার? এবার দাও, এবার দাও। আর বাকিগুলো ধরে ধরে দেখাচ্ছি না, এইভাবে বাকি ইকুয়েশন গুলোকে আমরা প্রত্যেকটা ডিরাইভ করতে পারি। আলটিমেটলি দেখো এরকম ভাবে যদি ধরে ধরে করি তাহলে সিলেবাস কোনোদিন শেষ হবে না, বুঝতে পারছো? যতটা বেসিক বলা পসিবল আমি বললাম, এবার সব তো এইভাবে বলতে গেলে তো বুঝতে পারছো একদিন একটা চ্যাপ্টার শেষ করা পসিবল হবে না। তো যাই হোক এরপরে আমি আর দেখাচ্ছি না, মনে রাখবে যে এরপরেও ওই এন টার্ম বা এরপরে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s বা মাইনাস 2s প্রত্যেকটা কেসকেই আমরা এইভাবে ডিরাইভ করতে পারি। চাইলে যে কোনো একটা বই স্ট্যান্ডার্ড বই থেকে তোমরা ফলো করে নিতে পারো, যদি তখন দেখে একবার দেখবে, যদি কোনো অসুবিধা আমাকে একবার জিজ্ঞেস করবে স্যার এই জায়গাটা স্টেপটা বুঝতে পারছি না, দেখে নেবে। যাও এবার আমি কনক্লুড করছি আসল জায়গাটা। তার মানে স্যার এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এই যে আমরা বলি না ম্যাথমেটিক্স এর ভাষায় আপনি বলুন, তাহলে ম্যাথমেটিক্স এর ভাষায় স্যার এখন অবধি যেটা দেখতে পেলাম দুটো আপনি ডেরিভেশন দেখালেন। কি দেখালেন স্যার? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সবাই বলবো আমার সাথে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর কি সবাই স্যার এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কয়ার। আর বাকি দুটো বলে ফেলো ফটাফট, বাকি দুটো বলে ফেলো, আর আমি ডিরেক্ট করছি না, বাকি দুটো বলে ফেলো। আরো দুটো ইকুয়েশন আছে বলো স্যার। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, 2s আরেকটা আছে এনিওয়ান বলো। sn is equal to u plus half of a into 2n minus 1। লাস্টটা সবার আগে আছে n তম সেকেন্ডে, মনে পড়ছে? হ্যালো, তোমাকে যদি বলি যে 5 সেকেন্ড মানে 5 সেকেন্ডে, মানে বুঝতে পারছো তো 5 সেকেন্ডে বা 5 সেকেন্ড বাদে আমার বডিটা
বডিটা কতটা ডিসপ্লেসমেন্ট করেছে এটা যদি আমি তোমাকে বলি, বলতে পারি তো? পারি না। তুমি যদি বডির ভেলোসিটি, তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, ভালো করে বোঝো না, তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, তো ধরে নাও তোমার গাড়ির যদি স্পিড তুমি জানো, তাহলে 5 সেকেন্ড বাদে তোমার কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা তুমি বলতে পারো। তাহলে এখানে তুমি কি এটা বলতে পারবে না যে স্যার ভেলোসিটি যদি আমার এত হয়, ভেলোসিটি আমি যদি জানি, তাহলে আমি বলুন না 3 সেকেন্ড বাদে কতটা দূরত্ব গেছে, বা 5 সেকেন্ড বাদে কত দূরত্ব যাবে, বা 6 সেকেন্ড বাদে কত দূরত্ব যাবে, বা 10 সেকেন্ড বাদে কত দূরত্ব যাবে, এটা বলতে পারি কি পারি না? তাহলে সেই পার্টিকুলার ফরম্যাটে লাস্ট ইকুয়েশনটা ডিজাইন করা হয়েছে, বুঝতে পারলো? যে n তম সেকেন্ডে বা nth সেকেন্ডে আমার বডির কতটা ডিসপ্লেসমেন্ট হবে সেটা হচ্ছে আমার এটা দিয়ে রিপ্রেজেন্ট করব, বুঝতে পারলাম? তাহলে এই চারটি ইকুয়েশন কিন্তু একটুখানি মাথায় রাখবে, ঠিক আছে? দুটো দেখলাম ডিরাইভ, আর দুটো একটু যে কোনো স্ট্যান্ডার্ড যে কোনো বই থেকে একটুখানি দেখে নেবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কারো দেখাবে, আমি চলে যাচ্ছি নেক্সট পার্ট, কারণ আজকে চ্যাপ্টারটা শেষ করতে হবে, বুঝতে পেরেছো? অলরেডি টাইম অনেকটা হয়ে গেছে। মোটামুটি বেসিক যতটুকু বলার আমি বলে দিলাম। এই চারটি ইকুয়েশন একটুখানি মাথায় রাখবে। আচ্ছা, চারটি ইকুয়েশনের মধ্যে কারোর কোনো টার্মিনোলজি অসুবিধা আছে? একবার তাও বলে দিচ্ছি। ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, টি হচ্ছে টোটাল টাইম টেকেন, আচ্ছা এ হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এন হচ্ছে nth সেকেন্ড, আর কি আর কিছু আছে দেখে নাও একবার। ইউ হয়ে গেল, এ হয়ে গেল, টি হয়ে গেল, ভি হয়ে গেল, এস। এস কি? এস হচ্ছে স্যার ডিসপ্লেসমেন্ট, তাই তো? দেখো নাও, সব ক্লিয়ার তো? পরে বলো না যে স্যার আপনি তাড়াতাড়ি করে চলে গেছেন, এগুলো বলেননি। আচ্ছা নেক্সট। আচ্ছা, স্ট্রেট লাইন বরাবর মোশনের কথা যখন আমরা বলছি, ভালো করে বুঝি, স্ট্রেট লাইন বরাবর মোশনের কথা যখন আমরা বলছি, তখন এরকম কোনো কথা আছে নাকি যে শুধু আর্ক সারফেসেই আমার মোশনটা হবে? মানে বলতে চাইছি আর্ক সারফেসই স্ট্রেট লাইন বরাবর হবে, এরকম কোনো কথা আছে? মানে আমি এটা বলতে চাইছি যে আর্ক সারফেস বরাবর যে মোশনটা হবে স্ট্রেট লাইন বরাবর, এরকম কোনো কথা আছে? না স্যার। তাহলে কি কথা আছে? এনিওয়ান, তাহলে কি বলতে পারি? স্যার আপনি সবসময় স্ট্রেট লাইনের মানে এটা কি করে বুঝে দিয়েছেন যে হরাইজন্টাল ডিরেকশন স্ট্রেট লাইন আসবে? আপনাকে কে বলেছে এই কথাটা? না, কেউ তো বলেনি। স্যার আপনি হরাইজন্টাল ডিরেকশনটা তো ভার্টিক্যাল প্লেনের রেসপেক্টেও দেখাতে পারতেন। মানে বলতে চাইছি ভার্টিক্যালি আমার কোনো একটা পার্টিকেল বা কোনো বডি স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, কিন্তু ভার্টিক্যালি মুভ করছে, বলতে পারি। তার মানে এতক্ষণ যা কিছু দেখলেন সব কি হরাইজন্টাল প্লেনের মধ্যে আমরা বডির মোশনকে কনসিডার করছি। এবার স্যার যদি ভার্টিক্যাল প্লেনকে আমি কনসিডার করি, আচ্ছা বলতে পারবে হরাইজন্টাল এগুলো জায়গায় ভেরি গুড একটু আগে বলেছিলাম বডি অ্যাক্সিলারেশন, বডি অ্যাক্সিলারেশন আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই দুটো ধরনের অ্যাক্সিলারেশন চেঞ্জেস আছে। তাহলে আমাকে আর ফর্মুলাগুলো নতুন করে ডিরাইভ করার দরকার আছে? স্যার কোনো দরকার নেই। তাহলে ফটাফট বলে ফেলো ফর্মুলাগুলো কি কি হবে। সবাই একটা করে বলো ফর্মুলাগুলো কি কি হবে। E equals to U plus GT। আচ্ছা, V is equal to U plus GT, ভেরি গুড। তারপর V square equals to U square। আচ্ছা, V square is equal to U square plus 2GH। হ্যাঁ বলো, আরেকটা কি বলছিলে? H is equal to H equal to UT plus half GT square. হাফ GT square, ভেরি গুড। আচ্ছা এই যে ঘটনাগুলো দেখো, এখানে সব জি পজিটিভ ধরেছি। জি পজিটিভ মানে কি গো? একটু আগে বলেছিলাম। আচ্ছা এখানে মাইনাসও হতে পারে। হ্যাঁ না, জি পজিটিভ মানে কি? জি পজিটিভ মানে স্যার জি পজিটিভ মানে নিচের দিকে পড়ছে, আর মানে সারফেসের দিকে আসছে, মানে এটা ডাউনওয়ার্ড। এটা কি হলো স্যার? ডাউনওয়ার্ড। তারপরে স্যার আমি যদি নিচ থেকে উপরের দিকে তুলি, তাহলে এখানে আরো আপনি তিনটে সেট পাবেন ইকুয়েশন। কি কি স্যার? v is equal to মাইনাস u minus gt। আচ্ছা, মাইনাস v square is equal to u square minus U 2gh। GS। আরেকটা কি হবে স্যার? h is equal to ut minus half gt square। বুঝতে অসুবিধা আছে এটা নিয়ে কারোর দ্বন্দ্ব বা কারোর বোঝার অসুবিধা বা কারোর কোনো প্যারিস বা কিছু? আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে সবকিছু এক আছে, শুধু এটা হয়ে গেছে জি, মনে রাখবে। আর এটা পজিটিভ কখন নেব? এটা পজিটিভ তখন নেব যখন আমার ন্যাচারাল ফেনোমেনা বলবে। দ্যাট মিন্স ন্যাচারাল কি হবে? যখন ডাউনওয়ার্ড হবে। আর এটা নেগেটিভ কখন এটা নেগেটিভ কখন নেব? এখানে নেগেটিভ কখন নেব? যখন আমার আপওয়ার্ড হবে। আর এখানে পুরোটা এই যেটা ধরেছি এটা বেসিক্যালি কি? এখানে এটা বেসিক্যালি এখানে জিটা মাথায় রাখবে। ওই জন্য এটা কি হয়ে যাবে? এটা জি হয়ে যাবে, এটাও জি হয়ে যাবে। ওই জন্য একটা পজিটিভ হয়ে যাবে, একটা নেগেটিভ হয়ে যাবে। দ্বিতীয় কথা, এখানে একটা নতুন টার্ম এসেছে, নতুন একটা ভদ্রলোক এসেছে, বলতে পারবে কি এইচটা কি? স্যার যেটা হরাইজন্টালি, হ্যাঁ যেটা হরাইজন্টালি আপনার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডি বা এস, সেটাই এখানে হাইট হয়ে গেছে। ভার্টিক্যাল ক্ষেত্রে কি হয়ে গেছে?
স্যার সেটাই হয়ে গেছে হাইট। তো এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটাই এখানে আমার কি হয়ে যাবে, অ্যাজ এ হাইট হিসেবে কনসিডার হবে। সবাই এত অবধি ক্লিয়ার? এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটাই আমার হাইট হিসেবে কনসিডার হবে। ক্লিয়ার সবার? না বুঝতে পারলে বলবে কি। সবার ক্লিয়ার এত অবধি? হ্যাঁ ঠিক আছে চলো। আচ্ছা আমি মাটিতে দাঁড়িয়েছিলাম, খুব ভদ্র ছিল আমি, এতটাই ভদ্র যে হাত আমার কোনো সময় স্থির থাকে। তাই জন্য আমি কি করেছি, একটা বলকে না আকাশের দিকে একদম পুরোপুরি পারফেক্টলি ভার্টিক্যাল, ব্যাক শুরু করলে কিন্তু হবে না, বারবার বলছি ব্যাকটা গেলে কিন্তু পরের চ্যাপ্টারে চলে যাবো, আর প্রথম চ্যাপ্টারে থাকতে পারবে না, বারবার বলছি বেঁকিয়ে ছুটবে না, এটা স্ট্রেট মানে স্ট্রেট 90 ডিগ্রি তো 90 ডিগ্রি দিয়ে ছুটতে হবে, বুঝতে পারলাম? এর পরের চ্যাপ্টারে শিখবো যদি ব্যাকা ছুটি তখন কি হয়। আপাতত স্ট্রেট শুরু, বারবার বলেছি ভার্টিক্যাল বা স্ট্রেট লাইন, তো এখানে স্ট্রেট লাইনের বাইরে আমরা কিন্তু অন্য কিছু ভাববো না। দুম করে বলবে কেন স্যার ব্যাকায় বেঁকিয়ে ছুটলেন না, কারণ ওটা পরের চ্যাপ্টারে শিখবো, প্রথম চ্যাপ্টারে আমাদের স্ট্রেট লাইন পড়াবো না আমাদের শিখবো। চলো আচ্ছা, যদি নিচ থেকে আমি বলটাকে ছুড়ি, বলটা এখানে গিয়ে উঠবে, উঠে আবার তারপরে ওখান থেকে নিচের দিকে পড়বে। আমি বলটা আকাশের দিকে লক্ষ্য করে ছুড়লাম, তাহলে বলটা একটা নির্দিষ্ট হাইট অবধি উঠবে, উঠে ওখানে থেমে গিয়ে নিচের দিকে পড়বে, হ্যাঁ কি না? তার মানে যতটা উঠেছে একে যদি আমি বলি ক্যাপিটাল হাইট এইচ, যদি আমি বলি মানে এর যদি কতটা উচ্চতা উঠেছে, তো বললাম এইচ হাইট অবধি উঠেছে, সেই এইচটাকে বলি ক্যাপিটাল এইচ অবধি উঠেছে। তোমাকে যদি বলি টাইম কত লেগেছে, তুমি সাপোজ বলে নেবে যে ধরো টাইম লেগেছে ক্যাপিটাল টি, সাপোজ ধরো না ক্যাপিটাল টাইম লেগেছে। তোমাকে যদি বলি যে এর ইনিশিয়াল ভেলোসিটি কত, কত দিয়ে ছিল, কত ভেলোসিটিতে আমি ছুড়েছিলাম, বডিটা উপরে প্রজেক্ট করেছিলাম, ভার্টিক্যালি প্রজেক্ট করেছিলাম, কত ভেলোসিটিতে, মজার বিষয়। আচ্ছা ভি ইউ আর এইচ এই তিনটের মধ্যে সম্পর্ক কি আছে ইকুয়েশন বলবো স্যার, একটু আগে পড়িয়েছেন কি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, হ্যাঁ কি না? এবার অনেকে বলবে স্যার মাইনাস কেন করলেন, স্যার দুম করে মাইনাসটা কেন লিখে দিলেন, স্যার কেন লিখলেন, স্যার কেন লিখলেন? কারণ নিচ থেকে উপরের দিকে, ন্যাচারাল লাইন উপরের দিকে ছুড়ে দিয়েছে, ভালো কথা। আচ্ছা বডিটা যখন নিচ থেকে ছুড়েছি তখন স্যার ইউ ছিল, ভালো কথা, কিন্তু স্যার বডিটা যখন একদম টপে পৌঁছে গেছে তখন যদি ভেলোসিটি থাকতো তো থামতো না, ও তো আরো উপরে উঠে যেত। তার মানে কি বলতে পারি স্যার একদম টপে, যখন বডিটা একদম টপে ছিল তখন স্যার ফাইনাল ভেলোসিটি জিরো নিশ্চিত হতে, তবেই সে থেমে গিয়ে নিচের দিকে পড়া শুরু করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বডিটা স্যার যখন আকাশে তুলে দিয়েছি ওর ভেলোসিটি যতক্ষণ ছিল ততক্ষণই উঠেছে, যখন ভেলোসিটি জিরো হয়েছে তখনই তো স্টপ হয়ে গেছে, স্টপ হয়ে নিচের দিকে পড়া শুরু করেছে। তার মানে আমি বলতে পারি স্যার এই পুরো কন্ডিশনে বডিটা যখন একদম টপ হাইটে পৌঁছেছে তখন তার ভেলোসিটি জিরো, ফাইনাল ভেলোসিটি জিরো, ভি ইকুয়াল টু জিরো। সবাই এগ্রি করছো? এটা কি সবাই এগ্রি করছে? হ্যাঁ স্যার। তার মানে জিরো ইজ ইকুয়াল টু কি বলবো স্যার, ইউ স্কয়ার মাইনাস 2gh বলতে পারি কি পারি না? তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমাকে বলতে পারবে ম্যাক্সিমাম হাইটের ভ্যালু কত এসেছিল? স্যার এই আবার কি কথা, তো একদম ইজি, ইউ স্কয়ার বাই 2g। বারবার বলছি এখান থেকে কোশ্চেন ফর্ম করেছে, বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন এসে গেছে অলরেডি, খুব মাইন্ডলি এখানে দেখবে, কোনো লাইন যদি বুঝতে বলবে স্যার এটা কি তো বলবে, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলি কোনো বডির, দেখো কত ইন্টারেস্টিং, ফিজিক্সকে যদি তোমরা একটু ফিল করো কতটা ইন্টারেস্টিং, দেখো তোমাকে যদি বলি যে তুমি একটা বডিকে এত ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে ছুড়েছো, বডিটাকে আকাশের দিকে ছুড়েছো, আর তুমি যে প্লেসে দাঁড়িয়ে আছো সেই প্লেসে জি এর ভ্যালু এত, তাহলে ওইখানে ওই ভেলোসিটি ছোড়ার জন্য তোমার এই ঢিলটা আকাশে কত দূর অবধি উঠবে, যেটা কিন্তু তুমি ক্যালকুলেশন করেই বলে দিতে পারো। তুমি বলে স্যার আমরা কারণ বলতে পারি না, আমরা বলতে পারি না, তার অনেকগুলো কারণ আছে, যেখানে ইউটা প্রপারলি মেজার করতে পারি না, যাই হোক, কিন্তু যদি তুমি ইউটা মেজার করতে পারতে তাহলে কতটা ইন্টারেস্টিং জিনিস, তুমি নিচে দাঁড়িয়ে বলে দিতে পারছো যে ইটটা কত দূর অবধি আকাশে উঠবে, তার মানে তুমি এইচ কে বলে দিতে পারছো, ক্লিয়ার? তার মানে এখানে যদি ম্যাক্সিমাম হাইট আমাকে জিজ্ঞেস করে, কোনো জায়গায় কোশ্চেন যদি ম্যাক্সিমাম হাইট আমাকে জিজ্ঞেস করে তখন আমি কি বলবো, স্যার ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি তার স্কয়ার ডিভাইডেড বাই 2g। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? নেক্সট, আচ্ছা এরপরে আরেকটা ইকুয়েশন শিখেছিলাম, কি শিখেছিলাম স্যার একটু আগে আপনি বলেছিলেন v is equal to u minus g into t, বুঝতে পারলাম? এটা বলেছিলাম তো। আচ্ছা স্যার বডিটা যখন নিচ থেকে উপরে উঠেছে, আপনি একটু আগে বললেন বডিটা যখন নিচ থেকে এই উপরে কন্ডিশন উঠেছে তখন আপনার ফাইনাল ভেলোসিটি কত হয়েছে? বলে স্যার ফাইনাল ভেলোসিটি 0 হয়েছে, আর টোটাল টাইম কত লেগেছে? সাপোজ আমি বলে দিচ্ছি টোটাল টাইম ক্যাপিটাল টি লেগেছে, তাহলে এই ইকুয়েশনে কি কি সাবস্টিটিউট করব? তাহলে এই ইকুয়েশনে কি কি সাবস্টিটিউট করব? তুমি বলো স্যার ভি এর জায়গায় 0 বসান আর স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি বসান, তাহলে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে কি আসছে বলো?
স্যার বসিয়ে দিলে যেটা আসছে আপনার 0 ইজ ইকুয়াল টু স্যার ইউ মাইনাস জি ইন্টু ক্যাপিটাল টি, হ্যাঁ কি না? ভি এর জায়গায় যদি 0 বসাই তাহলে এটা ইকুয়াল টু ইউ মাইনাস ক্যাপিটাল জি, ইউ মাইনাস জি ইন্টু টি আসছে। আবার সেই একই কথা, মাইনাস কেন এলো? কারণ কি স্যার নিচ থেকেই উপরের দিকে ছুটছি, আমি নিচ থেকেই স্যার উপরের দিকে ছুটছি। চলো তাহলে এখান থেকে ফটাফট বার করে দাও টি এর ভ্যালু কত এলো। টি এর ভ্যালু কত এলো স্যার? ইউ বাই জি। কত স্যার? ইউ বাই জি। তার মানে তোমাকে যদি কেউ বলে আচ্ছা ভাই ওই যে ইটটাকে তুমি নিচ থেকে যে উপরের দিকে ছুড়লে, ও যে টপ পজিশনে গেল বা টপ হাইটে গিয়ে যে আটকালো, তাহলে ও কত সময় নিয়েছে ওই টপ হাইটটা পৌঁছাতে? তোমার অ্যান্সার তখন কত হবে? স্যার আমার অ্যান্সার খুব সিম্পল, কি টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। মানে ওই ইনিশিয়াল ভেলোসিটিকে যদি তুমি তার ওই প্লেসের জি দিয়ে যদি ভাগ করে দাও তাহলেই পেয়ে যাবে তোমার কত সময় লেগেছে। নেক্সট, আচ্ছা কেউ বলতে পারবে এর পরের নেক্সট ডেরিভেশনটা দেখাচ্ছি না, কেউ আমাকে বলতে পারবে নিচ থেকে উপরে যদি উঠতে টাইম টি লাগে, তাহলে উপর থেকে নামতে টাইম কত লাগবে? এটা ডেরিভেটিভটা দেখাচ্ছি না, এটা আননেসেসারি, জাস্ট বলো। টি সময় টি লাগবে। সময় লাগবে, ভেরি গুড। তাহলে টোটাল টাইম নিচ থেকে উপরে উঠে উপর থেকে নিচে নামতে টোটাল টাইম কত লেগেছে? 2t স্যার। টোটাল টাইম লেগেছে স্যার 2t। টোটাল টাইম ইজ ইকুয়াল টু কত হবে বলো স্যার? 2 ইনটু ইউ বাই জি, হ্যাঁ কি না? টোটাল টাইম ইজ ইকুয়াল টু 2 ইনটু ইউ বাই জি, বলা যাবে কি যাবে না? চলো নেক্সট। স্যার মোটামুটি তো এটা হলো, কিন্তু স্যার সমস্যা যেটা হচ্ছে, সমস্যাটা স্যার অন্য জায়গায়। স্যার সব ঠিক আছে, নিচে বডি এখান থেকে আপনি তুললেন, এই সাইডে গেল, সব স্যার ঠিক আছে, সব আপনার কথা মেনে নিচ্ছি। বডিটা নিচে ছিল স্যার, ওপরে তুলে দিয়েছেন, টাইম লেগেছে আপনার টোটাল টি, মানে ক্যাপিটাল টি সময় লেগেছে, ধরুন নিচ থেকে উপরে উঠতে বা উপর থেকে নিচে না, দুজনের ক্ষেত্রে টি সময় লেগেছে। স্যার আমাকে একটা কথা বলুন, একটা মোদ্দা কথা বলুন। মোদ্দা কথা কি স্যার? আমি ধরুন সবসময় আমরা ইনিশিয়াল ভেলোসিটি ইউ আর ফাইনাল ভেলোসিটি টপিক ইজ 0, এটা না করে যদি আমি স্যার ইন্টারমিডিয়েট যে কোনো জায়গায় আমি ভেলোসিটি ভি বার করতে চাই, তাহলে স্যার কি করে বার করব? যে কোনো জায়গায় ধরুন আমি ভি বার করতে চাই, তাহলে স্যার কি করে বার করব? তোমরা কি জানো স্যার? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, কি না? তার মানে আমি কি এটা বলতে পারি যে স্যার এখান থেকে যদি আমি বলি ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভ্যালু কত হবে স্যার? প্লাস মাইনাস ইউ স্কয়ার মাইনাস 2gh। এবার অনেকের মধ্যে প্রশ্ন জাগবে, স্যার আপনি এইচটাকে ক্যাপিটাল এইচ কেন লিখলেন না? কেন আপনি ক্যাপিটাল এইচ লিখলেন না? কারণ কি স্যার? আমার এই এইচটা, স্মল এইচটা, এনি হাইট বিটুইন 0 টু ক্যাপিটাল এইচ। কি বললাম স্যার? আমার এই এইচটা একদম শুরু থেকে, গ্রাউন্ড থেকে শুরু করে ক্যাপিটাল এইচ এর মধ্যে যে কোনো হাইট আমার হতে পারে, সেই যে কোনো হাইটে আমার পার্টিকেলের মধ্যে বা বডির মধ্যে ভেলোসিটির ভ্যালু কত, সেটাকেই আমার রিপ্রেজেন্ট করবে এই পার্টিকুলার ইকুয়েশনটা। কারণ বুঝতে অসুবিধা? কারণ বুঝতে অসুবিধা? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, তাহলে সেম ভাবে আমাকে আরেকটা জিনিস বলতে পারবে? সেম ভাবে আরেকটা জিনিস আমাকে বলতে পারবে যে স্যার আমরা তো এটাও জানি ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, এটাও দেখেছিলাম। আমি বলে শুরুতেই বললাম যে ইকুয়েশন ওই 6টা ইকুয়েশন ছিল, তার মধ্যে থেকে নিচ থেকে উপরের কন্ডিশনে যখন যাচ্ছি তার ক্ষেত্রে আমরা এটা দেখলাম। স্যার এটা যদি আমার এটা হয়, তার মানে এখানে এইচটা কি রিপ্রেজেন্ট করে স্যার? স্যার এখানে এইচটা কি রিপ্রেজেন্ট করছে? স্যার এইচটা হচ্ছে এনি হাইট। স্যার এনি হাইট, এনি হাইটটা কোথায় স্যার? এনি হাইটটা কোথায়? তুমি বলবে স্যার অ্যাট এনি টাইম, এটা বলতে পারি না স্যার। এনি টাইম টি তে এনি হাইট এইচ এখানে রিপ্রেজেন্ট করছে এই ফাংশন, এই পার্টিকুলার ইকুয়েশন, তাই না? তাহলে এখান থেকে তোমাকে যদি আমি এটা বলি, আচ্ছা তাই যদি হয় তাহলে একটা কাজ করো, হাফ জিটি স্কয়ার মাইনাস ইউটি, আর
is equal to 0 আমি লিখতে পারি, মানে এই পার্টিকুলার ইকুয়েশনটাকে আমি এই ফর্মে লিখতে পারি পারি। তাহলে এই ইকুয়েশনটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন? ভালো কথা, এটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। যখনই কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা পাই, কোয়াড্রেটিক ইকুয়েশন কোন ফরম্যাটে হয়? ওই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই ফরম্যাটে হয়। আর সেখান থেকে আমরা সীতরাচার্য লাগিয়ে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন আমরা করতে পারি। হ্যাঁ স্যার পারি। কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন কিভাবে হয়? আমরা জানি স্যার মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। বুঝতে পারলাম? তোমরা বাড়িতে এটাকেই সলভ করো। কি আউটপুট আসছে আমি জাস্ট বলে দিচ্ছি। আউটপুট তোমার এটা আসছে কিনা দেখবে। এখানে 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 বলো তো, এখানে বলো তো x টা কি, এখানে ভেরিয়েবলটা কি? স্যার এখানে দেখুন, এখানে t স্কয়ার t, মানে এটা t টা। তারপর তোমরা বাড়িতে এটা সলভ করে আমাকে দেখাবে পরের দিন বা নেক্সট ক্লাসে যখন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব তখন আমাকে এটা জাস্ট বলবে। আমি জাস্ট আউটপুটটা লিখে দিচ্ছি। t এর ভ্যালু আসছে u/g প্লাস মাইনাস রুট ওভার u স্কয়ার মাইনাস 2gh ডিভাইডেড বাই g। এত কিছু পড়ালাম, একটা জাস্ট বাড়িতে আসছে, জাস্ট এর সাথে তুলনা করে, এর সাথে কম্পেয়ার করে, এর সাথে জাস্ট কম্পেয়ার করে এই ইকুয়েশনটা ঠিক আছে না ভুল লিখেছি, মানে আমি এটা ঠিক লিখে, আমি জানি না এটা ঠিক কি ভুল, ধরে নাও ঠিক আছে, মানে আমি ঠিক লিখেছি সেটা ঠিক, আমি বলে দিলে তাহলে হয়ে গেল। মানে আমি বলতে চাইছি তোমরা নিজেরা বাড়িতে ভেরিফাই করো, বুঝতে পারছো? আমার কাজটা হচ্ছে এটাই বলতে চাইছি যে আমি ঠিক লিখেছি ঠিক কথা, কিন্তু তোমরা নিজে হাতে এটাকে কম্পেয়ার করো। সব জিনিসটা ওই মানে মুখস্থ করতে আমি চাইছি না, তোমরা নিজেরা একটু ভেরিফাই করে আমাকে জাস্ট জানাও পরের দিন, ঠিক আছে? এইচডব্লিউ তে একটা ছোট কাজ দিলাম, আপনারা পরের দিন ভেরিফাই করে এটা জানাও যে এটা ঠিক লিখেছি না ভুল লিখেছি। ক্লিয়ার? হ্যাঁ, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি একটুখানি বলে দিই। একটা ছোট্ট জিনিস বলার এখানে খুব বলাটা জরুরি, যেটা হয়তো নিউমেরিক্যাল সলভ করতে আমাদের কাজে লাগে। বডিটা এখান থেকে যখন উপরের দিকে ছুটছে, বডি এই একটা টপ হাইটে উঠেছে, একটা টপ হাইটে উঠেছে, তাই তো? বডিটা আবার উপর থেকে যখন নিচে পড়বে, এখান থেকে যখন নিচে পড়বে, তাহলে আবার সেই গ্রাউন্ড হবে, তাই না? এবার ভালো করে শোনো, যখন আমি শুরুতে ছুটেছিলাম, হ্যালো হ্যালো হ্যালো, কথাটা কি কেটে গেল? কথাটা কি কেটে গেছে? কথাটা কি কেটে গেছে? না স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো আমি যেটা বলছি, শোনো শোনো শোনো, আমি ইউপিএসসি দিয়ে বডিটাকে ছুড়েছি তো, উপরে এখানে টপে ভেলোসিটি কত? 0। এবার উপর থেকে ভালো বোঝো, উপর থেকে যখন পড়া শুরু করছে তখন ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি ইউ হয়, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? স্যার 0 হবে। যখন স্থির ছিল, উপর থেকে যখন পড়া শুরু করলো তখন ভেলোসিটি কত? 0। এবার যখন নিচে নামবে তারপর ভেলোসিটি বাড়বে তো। এবার ভালো করে শুনে নাও, একদম গ্রাউন্ড টাচ হওয়ার আগে এটা ডিরাইভ করা যায়, কিন্তু আমি আননেসেসারি করছি। অনেকগুলো ডিরাইভ দেখালাম, ডেরিভেশন দেখালাম, সব ডিরাইভ করতে হবে এরকম কোনো কথা নেই। জাস্ট মাথায় রাখো, এই লাস্ট একদম যখন টাচ করছে, টাচ হওয়ার আগে তার কোনো না কোনো একটা ভেলোসিটি থাকবে। কেউ বলতে পারবে এই ভেলোসিটি কত হবে? আবার বলছি, আমি শুরু করেছিলাম ভেলোসিটি দিয়ে, উপরে গিয়ে 0 হয়েছে, এবার উপর থেকে যখন নিচে নামছে, উপরে 0 থেকে শুরু করেছে, নিচে যখন টাচ করবে, একদম টাচ করার আগের পজিশনে তার ভেলোসিটি কত থাকবে? এনিওয়ান? ম্যাক্সিমাম থাকবে। না না, ভ্যালুটা কত হবে? ভেলোসিটি ভ্যালুটা কত হবে? ইউ Very স্যার good. এই ইউর সঙ্গে সমান হবে। হ্যাঁ ভেরি গুড, ইউ এর সমান হবে, কিন্তু এখানে সাইনটা মাইনাস রাখবে, বুঝতে পারলাম? মানে বলবে স্যার মাইনাসটা কেন রেখেছেন? কারণ কিছুই নয়, আমি একটা ভেলোসিটিটা উপরের দিকে উঠছে সেটা যদি বোঝাই পজিটিভ আকারে, তাহলে নিচের দিকে যেটা নামছে সেই ভেলোসিটিকে নেগেটিভ বোঝানোর জন্য আমাকে নেগেটিভ ইউজ করতে হয়, কিছুই না, বুঝতে পারলাম? জাস্ট এইটা মাথায় রাখো। এটা চাইলে এটাও ডিরাইভ করা যায়, প্রুভ করা যায়, কিন্তু আননেসেসারি আমি দেখাচ্ছি না, ওটা অতটা আমাদের কাজে লাগবে না। জাস্ট এটা মাথায় রাখো, কারণ যদি আমি প্র্যাকটিস স্টার্ট করি বা যখন আমি অঙ্কগুলো দেখাবো তখন কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কাজে লাগবে। এটাও ডিরাইভ করা যায়, চাইলে দেখে নেবে তারপর যদি বই থাকে। আচ্ছা একটা কথা বলে রাখি, যারা বাংলা মিডিয়ামে পড়েছো, আচ্ছা এখানে এইচএস সায়েন্স যাদের আছে, এইচএস সায়েন্স যাদের আছে, বাংলা হোক বা ইংলিশ মিডিয়াম হোক, তোমাদের কাছে এইচএস এর বই আছে? এইচএস এর ফিজিক্স বই আছে? ডি চৌধুরী হোক বা সিআরডিজি হোক, যে কোনো সিআরডিজি বা ডিএমএম, সিআরডিজি অথবা ডিএমএম যে কোনো বই থাক, ঠিক আছে? ডিএমএম যে বই থাক বা অন্য কোনো রাইটারের যদি বই থাকে অসুবিধা নেই, সেখান থেকে চেষ্টা করো একটু বেসিক একবার চালানো, আমি যেটা বললাম একটু চালিয়ে নাও, তারপরে আমার এখানে রেফারেন্স, ঠিক আছে? তারপরে এবার আমার এখানে রেফারেন্স, ক্লিয়ার? আচ্ছা এরপরে আসছি আরেকটা জিনিস,
এই নিউমেরিক্যাল কাজ দেখাচ্ছি না, নিউমেরিক্যালটা পরের দিন শুরু করে নেক্সট চ্যাপ্টারে ঢুকবো।